দাদা চলো আমাদের আজকে ব- ক্লাস নাম্বার 12, দাদা ইংলিশ রাইটিংস। তো আজকের ক্লাসে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইখানে সবার প্রথমে আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের থিওরি নিয়ে একটু আলোচনা করব, অ্যান্ড দেন তারপর কোয়েশ্চেন আলোচনা হবে। ওকে, বেশ, বলো কে কি জিজ্ঞেস করছিলে বলো। দাদা বলছিলাম যে আপনি ওটা রুটিনটা বানিয়ে দিয়েছেন, কিন্তু মানে আমাদের যে মানে করব, মানে যেসব পড়েছি রিভিশনের ক্ষেত্রে, তো মানে রিভিশনের একটু সাজিয়ে দিলে ওটা ভালো হতো, যে কোথায় থেকে কোনটা ভালো করে পড়বো। মানে হিস্ট্রির 3টা পার্টের মধ্যে কোনটা পার্ট এখন বেশি মানে রিভিশন করব। তারপর হিস্ট্রির জিওগ্রাফি কোনটা কোথায় পার্ট থেকে। কি বলছো? বলছিলাম অ্যানসিয়েন্ট, মিডিভাল আর মডার্ন, এই 3টে পার্টের মধ্যে কোনটা পার্টকে মানে বেশি করে জোর দিব, মানে ফিলিমসে দেখো, যেটা মডার্ন কথা। হিস্ট্রি তো অবশ্যই বেশি বেশি জোর দিবে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। মডার্ন হিস্ট্রি আইএনএমটাকে ভালো করে পড়বে, আইএনএম থেকেই বেশি কোয়েশ্চেন পাবে তো, আর বাকি ওগুলো থেকেও পাবে। সো ওইভাবে বলা যায় না যে এটা একটু বেশি পড়ো ওটা একটু কম পড়ো, ঠিক আছে। মোর দ্যান 6 মান্থস এখনও সময় হাতে আছে, মোর দ্যান সিক্স মিডিভালটা মান্থস পড়তে খুব একটা ভালো লাগছে না। এনশিয়েন্ট থেকে দাদা কোয়েশ্চেন একদম কমিয়ে দিয়েছে, মিডভেল আর হ্যাঁ, মডার্ন অ্যানশিয়েন্ট থেকেই থেকে পড়ছে। কে কোন বই লিখেছে, ঠিক আছে, কার কোন সৃষ্টি আছে, মন্দির কে কোথায় কি তৈরি করেছে, কোনো মনুমেন্টস, এই সমস্ত বিষয়গুলোকে দেখবে। তবুও একবার থরলি থিওরিটা একবার পড়ে রাখবে যাতে ডট কানেক্ট করতে সুবিধা হয়। কেন কি দেখো ভাই, এটা হচ্ছে লাস্ট বারের মতন এমসিকিউ পরীক্ষা হচ্ছে। সো এটাকে একটুখানি সিরিয়াসলি যদি এখন থেকে নেওয়া শুরু করো তাহলে আশা করছি ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে। চলো, স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমি যেটা বলতে চাইছিলাম যে আমার মানে ওই লাস্ট প্রিভিয়াস ইয়ারের যেগুলো ওই 10 ইয়ার্স স্যার আর কি, মানে যদি কোশ্চেন বুকলেটটা পাওয়া যেত তাহলে ওইটাকে প্রিন্ট আউট করে পরে ওটাকে একটু পুরোটাই দেখে নিতাম। না, কোশ্চেন বুকলেটের দরকার নেই, দেখবা মার্কেটে অ্যাভেলেবেল আছে। ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স বলে বইয়ের আকারে তৈরি করা আছে। হ্যাঁ, হ্যাঁ, ওগুলো কোশ্চেন বুক বেশি আছে। দামও নেয় না, ওইগুলো আচ্ছা, একটু ওইটাতে কিনে কি নেবে। স্যার ইয়ে আছে, মানে মেন্সের কোশ্চেনও আসে নাকি? আর মেন্সের জন্যও আলাদা করে বই আছে, প্রিলিমসের জন্য আলাদা করে বই আছে। মেন্সের জন্য তো কার্তিক চন্দ্র মণ্ডলের বোধহয় একটা সিরিজই আছে, মোটা মোটা বই ও, আছে। হুম, আর আচ্ছা আচ্ছা, আচ্ছা। বলছিলাম দাদা, ঠিক। অপশনালটা কি এখন থেকেই মানে প্রিপেয়ার করব, না প্রিলিমস এর পরে ভালো হতো? অপশনালটা, হ্যাঁ। অপশনাল যে যে পেপারটাকে অপশনাল করছো সেই পেপারটাকে অবশ্যই এখন থেকেই পড়বে। স্যার, অপশনালের জন্য আমি দাদা আপনাকে বলেছিলাম, অপশনাল। কিন্তু আপনি বলেছিলেন যে বইগুলো পরে আমি বলে দেবো। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু আমার তো আর কথা হয়নি, বুঝেছো ভাই, ভুলে গেছি। একটু ফোন দাদা করে দেখবেন। হ্যাঁ, অপশনালের অপশনালের মানে কোন পেপারের সিলেবাস কি আছে, সব সাবজেক্টের কি সিলেবাস আলাদা করে দেওয়া আছে কোথাও? ওটা পিএসসি এর সাইডে পাওয়া যাবে এটা। হ্যাঁ, চলো, চলো আমরা এটা শুরু করি, আচ্ছা। বাকি প্রশ্ন পরে আবার শুনবো। তো সাবজেক্ট বা এগ্রিমেন্টের মধ্যে আমি এখানে তোমাদের সামনে স্ক্রিন আনবো, সেইটাকে তোমাদের কিন্তু খাতায় এখন নোট করতে হবে, বুঝেছো। এখানে খাতায় নোট করতে হবে বসে। চলো, দ্রুত দ্রুত নোট করো, নোট করা কমপ্লিট হলে তারপর এটাকে আমি বলবো কি লিখছো তোমরা। চলো, রুল নাম্বার 1। আচ্ছা, তোমরা কি এখানে ক্লাসের নোট করবে নাকি না স্ক্রিনশট নিয়ে পরে নোট করবে, কোনটা করবে? স্যার পরে নোট করবো, ক্লাস করান। পরে নোট করবে, তাহলে এক কাজ কর, স্ক্রিনশট নিয়ে নাও, তারপর এটাকে আমি বোঝাচ্ছি, সেটাই করো ক্লাসে। পরে আর দাদা খাতায় লেখা হবে না মনে হয়। তাহলে সেই কারণে তোমরা কিন্তু নোটটাকে করে নাও, নালে এই নোটগুলো না করলে আলটিমেটলি রেজাল্ট কিছুই হবে না। না না দাদা, পরেই করব, আপনি শুধু দাগ নম্বরটা দিয়ে দেন, এরপরের দিন আমরা ও সব হ্যাঁ, পেজ নিয়ে নাম্বারটা দিয়ে দিই, এটা হলো এক হ্যাঁ, নম্বর পেজ। তাহলে এখন দেখো দেরি রুল, হবে একটু। হ্যাঁ, রুল 1-এ কি বলা হচ্ছে, রুল 1-এ বলা হচ্ছে যে দুটো সাবজেক্টকে যদি অ্যান্ড দ্বারা জয়েন করা হয় তাহলে তারা প্লুরাল ভার্ব নেবে। যেমন রাম অ্যান্ড শ্যাম, এখানে অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্টকে জয়েন করা হয়েছে, সেই কারণে এটা প্লুরাল হয়ে গেছে, তাই এখানে আর হয়েছে, মানে প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়েছে।
তারপর বলা হচ্ছে যে যদি দুই বা দুইয়ের অধিক যদি দুই বা দুইয়ের অধিক নাউনকে বা কোনো অ্যাডজেক্টিভকে যদি অ্যান্ড দ্বারা যুক্ত করা হয় কিন্তু সেটা একটিমাত্র ব্যক্তিকেই বোঝাচ্ছে, এরকম সিচুয়েশন হলে কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবে। যেমন মাই ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড, তাহলে তিনটে নাউনকে এখানে যোগ করা হলো অ্যান্ড দ্বারা, তাহলে তিনটে নাউন এখানে রয়েছে, তা সত্ত্বেও এখানে হ্যাজ ব্যবহার করা হয়েছে। তার কারণ এইখানে মাই ফ্রেন্ড, ফিলসফার, গাইড একই ব্যক্তি, একজনের কথাই বলা হয়েছে, সেই জন্য সিঙ্গুলার ভার্ব। তাহলে রুল নাম্বার 2টাও কিন্তু ইম্পর্ট্যান্ট। ইফ টু আর মোর দ্যান টু নাউন্স or adjectives are joined by and but only one person or thing or idea is discussed, then singular verb is used. Okay, যেমন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তাহলে স্লো অ্যান্ড স্টেডি দুটো পার্টকে জয়েন করা হয়েছে অ্যান্ড দিয়ে, তা সত্ত্বেও এখানে উইন্স করতে হচ্ছে, উইন নয়। মিউজিক, আবার দেখো খেয়াল করো 3 নম্বর এক্সাম্পলটা, মিউজিক অ্যান্ড স্কাই ডাইভিং আর মাই হবিজ, এইখানে আবার আর প্লুরাল ব্যবহার করা হয়েছে। তার কারণ মিউজিক একটা আলাদা বিষয়, স্কাই ডাইভিং একটা আলাদা বিষয়, এই দুটো পার্টকে অ্যান্ড দিয়ে জয়েন করার জন্য আর ব্যবহার করেছি। তো এটুকুন সেন্স আমাদের থাকতে হবে। ওকে, যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, হ্যাঁ বলে একটা কথা আছে না, টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড, এখানে ওয়েট ব্যবহার করব না ওয়েটস ফর নান, কোনটা হওয়া উচিত? ওয়েটস। ওয়েটস এখানে ফর ওয়েটস নান। হবে, কারণ এটাকে আমরা সিঙ্গুলার হিসাবে ধরি, সিঙ্গুলার হিসাবে ধরি। তো দাদা এইটাই তুমি হচ্ছে ব্যাপার। বোঝাতে বোঝাতেই না ওকে, লেখা হয়ে যাচ্ছে, বুঝলে দাদা, একটু স্লোলি বোঝালেই লেখা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, চলো যে যেভাবে পারো করো। তাহলে টাইম অ্যান্ড টাইড ওয়েট অর ওয়েটস ফর নান, এটাকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়। ঠিক আছে, যেমন রাইস অ্যান্ড কারি, খেয়াল করো আমি যেমন বললাম যে রাইস অ্যান্ড কারি, রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ফুড, ইজ মাই ফেভারিট ফুড। তাহলে এইখানে খেয়াল করো যে এইখানে আমি রাইস অ্যান্ড কারি দুটো শব্দকে অ্যান্ড দিয়ে জয়েন করছি, তবু ইজ ব্যবহার করছি, কারণ এই জিনিসগুলো না একটা সিঙ্গেল ইউনিট হিসেবে ধরা হয়, সেই কারণে সিঙ্গুলার হয়ে যায়, মানে একটা সেন্ট্রাল আইডিয়া বা একটা সিঙ্গেল আইডিয়াকেই বোঝায়। ক্লিয়ার হলো? এবার রুল নাম্বার 3, রুল নাম্বার 3তে কী বলা হয়েছে? বলছে ইফ টু আনকাউন্টেবল নাউন্স আর জয়েন্ট বাই অ্যান্ড, যদি দুটি আনকাউন্টেবল নাউনকে অ্যান্ড দিয়ে জয়েন করা হয়, হ্যাঁ, অ্যান্ড ইফ টু ডিফারেন্ট সাবজেক্টস আর ডিসকাসড, এবং তাদের দ্বারা যদি দুটো ভিন্ন ভিন্ন সাবজেক্টকে বোঝানো হয় না, তাহলে সেখানে প্লুরাল ভার্বের ব্যবহার করা হয়। যেমন পভার্টি অ্যান্ড মিজারি কাম টুগেদার, পভার্টি একটা আনকাউন্টেবল নাউন, মিজারি একটা আনকাউন্টেবল নাউন, এদেরকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, তাই এখানে প্লুরাল ভার্ব কাম ব্যবহার করা হয়েছে। সিনসিয়ারিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি ব্রিং ওয়ান্স পারফেকশন, এখানেও সিনসিয়ারিটি আর রেসপন্সিবিলিটি এই দুটোকে দেখো জয়েন করা হয়েছে অ্যান্ড দিয়ে, তো এখানে ব্রিং প্লুরাল ভার্ব ইউজ করা হয়েছে। ক্লিয়ার হলো? এই ছিল হচ্ছে বেসিক প্রথম 3টে রুল। তারপর কি আছে দেখো, যাব নেক্সট পেজে। হ্যাঁ স্যার। একটু থামলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ মানে একটু থামলে লেখা হয়ে যাবে। আর আচ্ছা ওকে, 30। ঠিক আছে ঠিক আছে, লেখো লেখো। আমি না আমার চশমাটাকে হারিয়ে ফেলেছি। তাহলে অসুবিধা হচ্ছে না স্যার? হ্যাঁ ওই যে সেটাই তো, চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমার, খুঁজে পাচ্ছি না কোথায় রয়েছে। আঙ্কেল পজারের মতো হয়ে গেছে, হ্যাঁ দেখো মাথার উপর তুলে রেখেছো কিনা। না, মাথার উপরে তোলে নেই কিন্তু, না ভাই মানে একটু চাপ বেড়ে গেল, অনেকটা কাজ বেড়ে গেল না, মানে এখন ওই প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে তৈরি করতে গেলে, যেমন কালকে রাতেও প্রায় সারা রাত জাগা, আজকে ভোরবেলায় আমি একটুখানি কোনো মতে ঘুমিয়েছি, কারণ এটা এখন মোটামুটি এই 6 মাসের মধ্যে দ্রুত এটাকে কমপ্লিট করে নিতে হবে। দাদা বলছি, তোমার চেনাশোনা কেউ ফিজিক্সের অপশনাল পড়ায়? না
এখন তো সাবজেক্টিভ অপশনালে নাম্বার বেশি উঠছে হ্যাঁ, দেখছি। যে যেটা স্যার, গ্র্যাজুয়েশনে পড়েছো স্যার একটা যদি কথা, এই যে আমার বাংলা অনার্স, তাহলে আমি বাংলা অপশনাল রাখলে তো হান্ড্রেড সমস্যা ভালো। পারসেন্ট অবশ্যই বাংলা অনার্স যদি থাকে বাংলাটাকে রাখবে, কারণ তুমি কলেজে যা কিছু পড়েছো বিসিএস এর সিলেবাসটা হুবহু তাই। একবার ওয়েবসাইটে গিয়ে ওই ইয়েটা ডাউনলোড করে নেবে, তখন দেখবে যে তুমি ঠিক যেগুলো আছে। পড়েছো সেগুলোই। হ্যাঁ হ্যাঁ। দাদা ভূগোলের আমি ভাবছি, আমার ম্যাথ ছিল কিন্তু আমি ভাবছি যে ভূগোলের অপশন নেব তো কিছু। আমার আছে ভূগোল অপশনাল। হ্যাঁ, কিভাবে স্যার পড়ছো একটু আমার যেটা বলতে। ছিল, বলো। স্যার হুম। আমার যেটা ছিল স্যার সংস্কৃত ছিল, কিন্তু আমাদের তো ম্যাটেরিয়াল স্যার সেরকম পাওয়াই যায় না, হ্যাঁ, খুবই দরকার কম। নেই তো, ওটা করার দরকার নেই। তবু আমি একটা কথা বলবো, দেখো এই হ্যাঁ সমস্ত বলুন। কথা কেউ বলবে না, কিন্তু আমি বলছি তবুও। কলেজ স্ট্রিটে গিয়ে, ঠিক আছে, কলেজ স্ট্রিটে গিয়ে আহ, বেশ কয়েকটা দোকানকে জিজ্ঞেস করবে। ওরা সরাসরি বলে না, কিন্তু তুমি একটুখানি জোরাজোরি করলে ওরা কিন্তু দেবে। ওইখানে না সকল প্রকারের এই স্টাডি ম্যাটেরিয়াল পাওয়া যায়। বুঝেছো কি বলেছি? অপশনালের কথা বলছি আমি। ফিজিক্স কেমিস্ট্রিও পাওয়া যায় ঠিক দাদা? আছে, আমার মনে হয় পাওয়া যেতে পারে অপশনালের জন্য, কারণ ওইগুলো না ওরা প্রিন্ট করে রাখে, জেরক্স করে রাখে কপি, তো সেইগুলো কিন্তু ওরা দেয় কিন্তু, হ্যাঁ এটা আমি জানি। সো তোমাদের কোন আমি যাদের দোকানে যাদের দাদা? মনে হচ্ছে দরকার অপশনাল পেপারের জন্য, তারা ওখান থেকে নিয়ে নেবে। আর যদি মনে করো যে কোন না ওগুলো দোকানদার? আমি পড়বো না, তাহলে ওরিয়েন্টাল পাবলিকেশনের ওরিয়েন্টাল পাবলিকেশনের বই অ্যাভেলেবেল আছে। সো ওরিয়েন্টাল পাবলিকেশনের বইটাও তোমরা পড়তে পারো, খুব ভালো বই কিন্তু। এবং ওরিয়েন্টাল পাবলিকেশনের বই থেকে কমন পেয়ে যাবে, এটাই হলো কথা, কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। দাদা আপনি কোনো অপশনাল পড়ান কি দাদা? থ্যাংক ইউ দাদা। হ্যাঁ দেখো, অপশনালের ক্ষেত্রে যেটা আমি ইচ্ছা করেছি, যে যদি কারো ইংলিশ থাকে, হ্যাঁ, তো ইংলিশটাকে অ্যাজ এ অপশনাল পড়ানোর জন্য আমি ভেবেছি, কিন্তু সেরকম ইংলিশের ক্যান্ডিডেট পাইনি আমি। ওকে, দেখো আমার এখন, ইংলিশ সাবজেক্ট, কিন্তু আমি স্যার সাইকোলজি ভেবেছিলাম হ্যাঁ ঠিকই, আমি বলে। একটা কথা বলি তোমাদের, অপশনাল এই 24-এ যাই কিছু থাকুক না কেন, 25-এ গিয়ে না অপশনালটাকে বাছার জন্য একটুখানি বুদ্ধি কাজে লাগাতে হবে। কারণ সবসময় মাথায় রাখতে হবে, অপশনাল সাবজেক্টের মাত্র 500 মার্ক হচ্ছে আমার, 250, 500। তো এই অপশনালটাকে জন্য যেন আমার আলাদা করে এফার্ট না দিতে হয়। অর্থাৎ আমি সারা বছর ধরে যে টপিকগুলোকে পড়বো ফর কম্পালসারি পেপারস, ওকে, তার মধ্যেই যাতে কমপ্লিট হয়ে যায়, এটাকে মাথায় রাখতে হবে। আর একটা কথা তাহলে তো সবাই বলে, ইংলিশই সব থেকে সুবিধা, ইংলিশেই তো বেশি মার্কস আছে। হ্যাঁ, আর সবাই একটা কথা বলে না যে এই সাবজেক্টে বেশি মার্ক ওঠে না, ওই সাবজেক্টে বেশি মার্ক ওঠে না, একদম এটা ভুল কথা। হিস্ট্রিতে প্রচুর মার্ক তোলা যায়, হ্যাঁ, যদি কিনা একটু লেখা প্র্যাকটিস থাকে। কিন্তু সমস্যা হয় কি, যারা হিস্ট্রিটাকে অপশনাল নেয় না, তারা অপশনালটাকে অপশনালই মনে করে না, এটাই হলো প্রবলেম। অন্য যারা অপশনাল পেপার নেয়, তারা যেমন সেই পেপারটাকে সারা বছর ধরে পড়ে, তাই তো, কিন্তু হিস্ট্রি যারা অপশনাল নেয় বা বাংলা যারা অপশনাল নেয়, তারা মনে করে এটা অপশনাল নয়, এটা তো আমার জানা, পড়া, সারা জীবন পড়ছি। সো সেই কারণে কিন্তু মার্কটা কমে যায়, ওই কারণে, কারণ ও সারা বছর ধরে ওটা পড়েনি। ওকে, চলো চলো, রুল নাম্বার নেক্সট, রুল নাম্বার 4 কি বলছে দেখো। রুল নাম্বার 4-এ বলছে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এগুলো, এটা পেজ নাম্বার 2। রুল নাম্বার 4-এর মধ্যে বলছে যে যখন দুটো সাবজেক্টকে তুমি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যান্ড নট, ইন অ্যাডিশন টু, বাট, besides, okay, except, rather than, accompanied by, like, unlike, no less than, nothing but, এই সমস্ত কনজাংশনগুলো দিয়ে যখন তুমি দুটো নাউনকে বা দুটো সাবজেক্টকে যখন জয়েন করছো, তখন ভার্ব এগ্রি করবে প্রথম যে সাবজেক্টে ব্যবহার করা হয়েছে তাকে ভার্ব এগ্রি করবে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। খেয়াল করো, হি অ্যাজ ওয়েল হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে হি হচ্ছে একটা সাবজেক্ট আর হিজ ফ্রেন্ডস হচ্ছে একটা সাবজেক্ট, জয়েন হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা, তাহলে ভার্ব ক্যারি করেছে কে? প্রথম ব্যবহার করা সাবজেক্টটা ভার্ব ক্যারি করেছে, বুঝেছো?
তাই আমাদের রাইটিংসের ক্ষেত্রে এই জিনিসগুলো কতটা ইম্পর্ট্যান্ট বুঝতে পারছো, যে যখন আমরা এই শব্দগুলোকে জয়েন করে আমাদের দুটো বা দুইয়ের অধিক সাবজেক্টকে জয়েন করব, তখন আমরা কনফিউজড হয়ে যাই ভার্ব কোনটা হিসাবে বসাবো। তাহলে যখনই অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যান্ড নট, ইন অ্যাডিশন টু, বাট, বিসাইডস, এক্সেপ্ট, রাদার দ্যান, অ্যাকম্পানিড বাই, লাইক, আনলাইক, নো লেস দ্যান, নাথিং বাট, এই কনজাংশনসগুলো দিয়ে যখন সাবজেক্টকে জয়েন করব, তখন প্রথম ব্যবহার করা সাবজেক্ট অনুসারে কিন্তু ভার্বের প্রয়োগ হবে। ওকে, রুল নাম্বার 4 ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার, কিন্তু স্যার অ্যাজ ওয়েল এস এর স্যার বাংলা মানে কি? অ্যাজ ওয়েল অ্যাজ মানে ও, হ্যাঁ অ্যাজ ওয়েল অ্যাজ মানে ও। আমিও আমার বন্ধুরা বলি না, আমিও আমার বন্ধুরা আসছি, এই লাইনটার বাংলা মানে কি? আমিও আমার বন্ধুরা আসছি, অ্যাজ ওয়েল অ্যাজ মানে ও বা এবং। ওকে, রুল নাম্বার 5 দেখো, বলছে ইফ অ্যান আর্টিকেল ইজ প্লেসড জাস্ট বিফোর দ্য ফার্স্ট সাবজেক্ট, ইট মিনস দ্য পার্সন অর থিং ইজ দ্য সেম ফর হুইচ টু নাউন্স আর ইউজড, হেন্স সিঙ্গুলার ভার্ব উইল বি ইউজড। খেয়াল করো এটাতে কি বলা হলো, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমি বললাম যে দ্য প্রডিউসার অ্যান্ড ডাইরেক্টর ইজ হিয়ার, এটা একটা কথা। আর একটা, দ্য প্রডিউসার অ্যান্ড দ্য ডাইরেক্টর ইজ আর আর হিয়ার। দেখো প্রথম সেন্টেন্সটাকে খেয়াল করো, দ্য প্রডিউসার অ্যান্ড দ্য ডাইরেক্টর ইজ হিয়ার, তার মানে এইখানে দেখো একটা নাউনের আগে, একটা সাবজেক্টের আগে আর্টিকেল ব্যবহার করা হয়েছে, আর কারো আগে আর্টিকেল, মানে ডাইরেক্টরের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। এর মানে হলো এই প্রডিউসার আর এই ডাইরেক্টর সেম ব্যক্তি, একই ব্যক্তি, যার কারণে এটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? আবার এখানে দেখো নিচেরটাতে, দ্য প্রডিউসার অ্যান্ড দ্য ডাইরেক্টর ইজ হিয়ার অর আর হিয়ার, এখানে প্রডিউসারের আগেও আর্টিকেল ব্যবহার করা হয়েছে, এখানে ডাইরেক্টরের আগেও আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তার মানে হলো এখানে প্রডিউসার আর ডাইরেক্টর এক ব্যক্তি নয়, ভিন্ন ভিন্ন ব্যক্তি, তাই এখানে আর প্রয়োগ হবে, ইজ নয়। ক্লিয়ার? এই পয়েন্টটাই হচ্ছে রুল নাম্বার 5। বুঝতে পেরেছো? খেয়াল করে এক্সাম্পল, আ রেড অ্যান্ড ব্ল্যাক কার ওয়াজ বট বাই রাম, তাহলে এই রেড অ্যান্ড ব্ল্যাক কার মানে একটাই কারের কথা বলা হয়েছে এখানে, কারণ একটার আগে আর্টিকেল আছে আর একটার আগে নেই। দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ওয়াজ বিজি ইন দ্য মিটিং, এখানে প্রিন্সিপাল আর সেক্রেটারি একই ব্যক্তি, যদি এই প্রিন্সিপাল আর সেক্রেটারি আলাদা আলাদা ব্যক্তি হতো তাহলে এইখানে আর একটা দা দিতে হতো, আর এইখানে ওয়াজের জায়গায় ওয়্যার দিতে হতো। আশা করছি রুল নাম্বার 4 অ্যান্ড 5 ইজ ক্লিয়ার। দাদা হ্যাঁ বলো। দাদা বলো। বলছিলাম যে 1 নম্বর যেটা এক্সাম্পল দেওয়া আছে, এ রেড অ্যান্ড ব্ল্যাক, এখানে তো একটাই গাড়ির কথা বলছে। এবার ধরেন যে আমি এখানে 3টে লিখবো, একটা লাল কালার, একটা ব্ল্যাক কালার, একটা হোয়াইট কালার, ওই না। ক্ষেত্রে জিনিসটা কি ধরনের হবে দেখো ওটা ওটা বলে দেন দেখো, তো। এটা কমা এটাকে কমা বলা দিব না হয়েছে কি, অ্যান্ড? দেখো এটাকে বলা হচ্ছে এ রেড অ্যান্ড ব্ল্যাক কার, মানে কি বলতো, যে মনে করো একটা গাড়ি, সেই গাড়িটাতে লাল রঙও আছে কালো রঙও আছে, বুঝেছো? একটাই গাড়ি, দুটো রং হ্যাঁ ব্যবহার করা দাদা, হচ্ছে। এটা এবার তুমি এটা 3টে বুঝতে রং পারলাম ব্যবহার না। করতে চাইছো তো কমা দিয়ে দিয়ে করবে, লাস্ট যেটা অ্যাডজেক্টিভ বা নাউন হ্যাঁ, ইউজ করবে তার আগে অ্যান্ড লিখবে। হ্যাঁ, তুমি ওই হাজারও যুক্ত ক্ষেত্রে করতে প্লুরাল পারো। হবে, না, সিঙ্গুলার হবে, প্লুরাল হবে তো। সিঙ্গুলার হবে। আচ্ছা, আবার শুনে রাখো, ফার্স্ট সাবজেক্টের আগে তুমি ফার্স্ট সাবজেক্টের আগে বা ফার্স্ট অ্যাডজেক্টিভের আগে যখন আর্টিকেল ইউজ করছো আর কোথাও আর্টিকেল ইউজ করোনি, ইট মিনস তুমি ওটা একই জিনিসের সম্পর্কে কথা বলছো। ওকে? মানে আমি এমনটা বলতে চাইছিলাম যে ধরেন যে আমার কাছে 4টা জিনিস আছে, তো তো ওটা কিভাবে লিখবো ওটার কথা বলছি। ও, 4টে জিনিস 4টা থাকলে ওটা জিনিস তো আছে প্লুরাল আমার কাছে ফর্ম হবে মনে তো। করেন। হ্যাঁ, ওটা প্লুরাল ফর্ম হবে। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে 2-3টে কমা দিব, মানে হ্যাঁ যেখানে দেখো, দরকার পড়বে। বুঝতে পেরেছি আমি। মনে করো যে এইটা একটা সাবজেক্ট কমা, এইটা একটা সাবজেক্ট কমা, এইটা একটা সাবজেক্ট কমা, এরকম করে তোমার কাছে এরকম বহু বহু এরকম চিহ্ন আছে।
গিয়ে লাস্ট যখন আসবে না তখন অ্যান্ড লিখে লাস্টের একটা লিখবে এটা, এবং এখানে প্লুরাল ভার্ব হ্যাঁ ইউজ হ্যাঁ, করবে। এক্ষেত্রে এটা প্লুরাল হবে। হ্যাঁ, এখানে প্লুরাল ভার্ব আচ্ছা, ইউজ করবে, হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। ঠিক আছে, হয়েছে এটা, তাহলে এই পর্যন্ত হয়েছে। নেক্সট স্লাইডে যাই আমরা, নাকি আরেকটু অপেক্ষা করব? হয়ে গেছে স্যার। ওকে, চলো এখন ক্লাসের জন্য রিকোয়েস্ট করছে, বোঝো। রুল 6 বলছে ইফ আর্টিকেল ইজ ইউজড ফর এভরি অবজেক্টস ইট মিনস দ্যাট ডিফারেন্ট পিপল অর থিংস আর ডিসকাসড হিয়ার হেন্স প্লুরাল ভার্ব ইজ ইউজড। যেটা বললাম যে দ্য ডাইরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার, এই ক্ষেত্রে ডাইরেক্টরও আলাদা ব্যক্তি, প্রডিউসারও আলাদা ব্যক্তি, সেই কারণে হ্যাভ ইউজ হয়েছে। তো অলরেডি রুল নাম্বার 6 আমরা আলোচনা করে ফেলেছি। এখানে খেয়াল করো রুল নাম্বার 7 থেকে, if two subjects are joined by neither nor, either or, not only but also, nor or none, none but, এইগুলো দিয়ে যখন দুটো সাবজেক্টকে জয়েন করা হয় তখন ভার্ব এগ্রি করবে ভার্বের কাছাকাছি থাকা সাবজেক্টকে। খুব ভালো করে শোনো, একটু আগে তোমরা দেখলে যে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, এই সমস্ত কনজাংশনগুলো দিয়ে যখন দুটো সাবজেক্ট জয়েন হচ্ছিল তখন ভার্ব এগ্রি করছিল প্রথম ব্যবহার করা সাবজেক্টকে। কিন্তু যখন নিদার নর, ইদার অর, নট অনলি বাট অলসো, নর, অর, নান বাট, এই সমস্ত কনজাংশন দিয়ে যখন তুমি দুটো সাবজেক্টকে জয়েন করবে তখন ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট থাকবে তাকে অনুসরণ করবে ভার্ব। মাথায় রেখো, নিদার হি নর হিজ ফাদার হ্যাজ কাম হিয়ার। এখানে খেয়াল করো, যদিও এখানে প্লুরাল হয়ে গেছে, হ্যাঁ, তাহলে এখানে লিখতে হতো যে নিদার হিজ প্যারেন্টস, নিদার হিজ প্যারেন্টস, এমনটা লিখলে ভালো এক্সাম্পল মনে হবে। হি কেটে হিজ প্যারেন্টস লিখো, নিদার হিজ প্যারেন্টস নর হিজ ফ্রেন্ড হ্যাজ কাম হিয়ার। বুঝেছো? তাহলে হিজ প্যারেন্টস এটা ছিল প্লুরাল ফর্ম, হিজ ফাদার সিঙ্গুলার ফর্ম। ওকে, এখানে প্যারেন্টস লিখলে তো ফাদার করা যাবে না, ব্রাদার করো, ব্রাদার করো। বলছে কি নিদার হিজ প্যারেন্টস নর হিজ ব্রাদার হ্যাজ কাম, এই যেখানে হ্যাজ ব্যবহার হলো কার জন্য? এই ব্রাদারের জন্য, ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট আছে তার জন্য। নিচে খেয়াল করো, ইদার রাম অর হিজ প্যারেন্টস হ্যাভ কাম, এখানে রামের জন্য ভার্ব প্রয়োগ হয়নি, এখানে হিজ প্যারেন্টসের জন্য ভার্ব প্রয়োগ হয়েছে। বুঝেছো? তাহলে এটা মাথায় রেখো, নিদার নর, ইদার অর, নট অনলি বাট অলসো ইত্যাদি কনজাংশনসগুলো দিয়ে যদি দুটো সাবজেক্টকে জয়েন করা হয় তাহলে ভার্ব প্রয়োগ হবে, ভার্বের কাছাকাছি যে থাকবে সে অনুসারে ভার্বের প্রয়োগ হয়ে যাবে। ওকে, তারপর বলা হচ্ছে নিদার অফ মিনস নট ইদার অফ দ্য টু থিংস অর পিপল। আচ্ছা, এই নিদার অফ, নান অফ, এই জিনিসটাকে আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি। ওকে, আচ্ছা চলো দেখি, একটা ফাঁকা জায়গাতে যাই, দাঁড়াও। এখান থেকে দেখো, একটা আছে ওয়ান অফ, আর একটা আছে ওয়ান অফ, এক মিনিট দাও, ওয়ান অফ, ইদার অফ, তারপরে আর একটা আছে নান অফ, আর একটা আছে নিদার অফ। এদের মধ্যে তফাৎটা কি এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ওয়ান অফ কখন বলছি, ইদার অফ কখন বলছি, নান অফ কখন বলছি, নিদার অফ কখন বলছি। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। আমি বললাম যে one of the 4 boys has come here। তারপর এটা খেয়াল করো, either of the 2 boys has come here, none of the 4 boys has come here, neither of
neither of the two boys has come here. এক্সাম্পল থেকে কিছু বুঝতে পারলে এদের ইউজ সম্পর্কে? হেল্পিং ভার্ব গুলো সিঙ্গুলার আছে সম্পূর্ণ হ্যাঁ চ্যাপ্টার। হেল্পিং ভার্ব সিঙ্গুলার। হ্যাঁ না সেটা হ্যাজ হ্যাজ হ্যাঁ, বুঝতে মানে হ্যাজ ইউজ হচ্ছে। হ্যাঁ হ্যাজ ইউজ হচ্ছে, এটাই বুঝতে পারলে? এটা নয়। দেখো ওয়ান অফ মানে কি, একটা গ্রুপের মধ্য থেকে একজন। ইদার অফ মানেও তাই, একটা টিম থেকে একজন। নান অফ মানেও একটা গ্রুপ থেকে কেউ নয়, নিদার অফ মানেও একটা গ্রুপ থেকে কেউ নয়। কিন্তু ওয়ান অফ কখন ব্যবহার করা হয়? যখন অনেক লোকের মধ্যে মোর দ্যান টু, যেখানে গ্রুপের মেম্বার সংখ্যা মোর দ্যান টু, সেই ক্ষেত্রে ওয়ান অফ ব্যবহার করা হয়। আর যেখানে গ্রুপের মধ্যে দুজনই ব্যক্তি, সেইখানে ইদার অফ ব্যবহার করা হয়। বুঝেছো? দেখো এখানে ওয়ান অফের জন্য 4 বয়েজ লিখেছো, এখানে 3 হতে পারতো, 4 হতে পারতো, 5 6 7 8 9 10 11 12 যা খুশি। কিন্তু ইদার অফ ব্যবহার করতে গেলে এখানে 2 বয়েজই হতে হবে। বুঝতে পারছো কি বলেছি? হ্যাঁ, মানে এটা না হলে ওটা, ইদার অফ দ্য আইটেমও তো বলি আমরা। হ্যাঁ, তো ইদার আমরা ব্যবহার করি, মনে রাখবে ইদার ব্যবহার করি অনলি ফর টু। তাহলে মনে রাখো এটা এটা ব্যবহার করি ইউজড ফর মোর দ্যান টু, ইউজড ফর মোর দ্যান টু। দুইয়ের অধিকের জন্য আমরা ওয়ান অফ ব্যবহার করি। আর ইদার অফ ব্যবহার করি ইউজড ফর, ইউজড অনলি ফর টু, অনলি ফর টু। এখানে শুধুমাত্র দুইয়ের জন্য ব্যবহার করি এটাকে। নান অফকে আমরা ইউজ করি ইউজড ফর মোর দ্যান টু, মোর দ্যান টু। আর নিদার অফকে ইউজ করি আমরা ইউজড ফর ইউজড অনলি ফর টু, অনলি ফর টু। এটা যেন মাথায় থাকে। এক্সামিনার কি করে? এক্সামিনার এই জায়গাগুলোকেই চেঞ্জ করে। কি করে? ইদার অফ দ্য 4 বয়েজ হ্যাজ কাম লেখে। তো ইদার অফ দ্য 4 বয়েজ কোনো দিন হয় না, কারণ ইদার ব্যবহার হয় দুইয়ের জন্য মাত্র, নিদার ব্যবহার হয় দুইয়ের জন্য মাত্র। বাট ওয়ান অফ ব্যবহার হয় দুইয়ের অধিকের জন্য, আর নান অফ ব্যবহার হয় দুইয়ের অধিকের জন্য। একটা এটা এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্সে, এইটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্সে, আর নিচে এটা নেগেটিভ সেন্সে, আর এটা নেগেটিভ সেন্সে। ওকে, বুঝতে পেরেছি এই জায়গাটা? হ্যাঁ দাদা। হ্যাঁ, ভেরি গুড। আরেকটা আছে না ইচ অফ, ইচ অফ। তো মনে রাখবে ইচ অফের জায়গায় এইখানে টুও হতে পারে, আবার মোর দ্যান টুও হতে পারে। ওকে, টু হতে পারে, মোর দ্যান টুও হতে পারে। সো এটাও মাথায় রেখো। তাহলে ওয়ান অফ হলে দুইয়ের অধিক হতেই হবে, ইদার অফ হলে অনলি টু হতে হবে, নান অফ হলে দুইয়ের অধিক হতে হবে, নিদার অফ হলে অনলি টু হতে হবে। কিন্তু ইচ অফ যদি থাকে না, ইচ অফ মানে দুজনকেও বোঝায়, দুইয়ের অধিককেও বোঝায়। তাহলে এমন সিচুয়েশান এসছে যেখানে আমরা জানি না যে সেইখানে কজন লোক ছিল। তাহলে দাদা ইচকে কোথায় ব্যবহার করব? দেখো আমি একটা সেন্টেন্স বলছি। আমি বললাম যে খেয়াল করো, আমি বললাম যে ওয়ান অফ দেম হ্যাজ কাম, ওয়ান অফ দেম হ্যাজ কাম একটা বাক্য। তারপরে বললাম যে ইদার অফ দেম হ্যাজ কাম, আরেকটা বললাম ইচ অফ দেম হ্যাজ কাম। ঠিক আছে, খেয়াল করো এইখানে দেম বলতে কতজন লোক আমাদের কি কোনো ধারণা আছে? মানে একজন দুয়েরটা দুজনের ধারণা আছে। একজন যদি হতো তাহলে আমি এইখানে হিম বলতাম, কারণ এটা অবজেক্টিভ ফর্ম। দেম মানে অবজেক্টিভ ফর্ম, হিম মানে অবজেক্টিভ ফর্ম। তাহলে একজন হলে হিম বলতাম। কিন্তু যখনই ওয়ান প্লাস হলো, সেটা ওয়ান প্লাস বলতে কি দুজন হতে পারে, তিনজন হতে পারে, চারজন হতে পারে। তো সেইখানে আমি দেম বলছি না। তাহলে এই জায়গাটা হচ্ছে ব্যাপার যে এই দেমের মধ্যে কজন, যার জন্য আমি ওয়ান অফ ইউজ করছি। তাহলে আমি বুঝে নিলাম যে এই দেম মানে নিশ্চিত রূপে 2+। বুঝেছো? এইখানে ইদার অফ দেম হ্যাজ কাম, এইখানে দেম মানে অনলি 2। আর এই ইচ অফ দেম মানে এইখানে দেম মানে দুইও হতে পারে, আবার দুইয়ের অধিকও হতে পারে। এটাই বোঝাতে চাইলাম। বুঝেছো কিনা বলো একবার সবাই। হ্যাঁ স্যার, ক্লিয়ার। বুঝতে পারলাম না। হ্যাঁ, বুঝতে পারলাম না স্যার। বুঝতে পারলে না? কি বুঝতে পারলে না বলো তো দেখি একটু।
কি বিষয়ে আলোচনা হচ্ছে এটা বলো। স্যার এইখানে আলোচনা মানে হচ্ছে, ভালো করে শোনো, এই যে ওয়ান অফ দেম, ইদার অফ দেম, ইচ অফ দেম, এই যে যে প্রোনাউনগুলোকে ইউজ করছো না, এই প্রোনাউনগুলো সবার আগে বলো এরা সিঙ্গুলার না প্লুরাল? এরা 100% সিঙ্গুলার। ওকে, এরা 100% সিঙ্গুলার, যার কারণে এখানে সিঙ্গুলার ভার্বের প্রয়োগ হচ্ছে, হ্যাজ বলছো, বুঝেছো? তাহলে হ্যাঁ স্যার। ওয়ান অফ হোক, ইদার অফ হোক, ইচ অফ হোক, এদের পরে 100% এখানে আমাকে প্লুরাল ফর্মে লিখতে হবে, তাই না? কারণ একজনের মধ্যে একজন কি হয় কখনো? না 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 না। অনেকের মধ্যে একজন হয়। তো সেই অনেকে বলতে আমরা তো একের অধিককেও অনেকেই বলি, মানে কারণ ইংরেজিতে তো সিঙ্গুলার আছে আর প্লুরাল আছে। বাংলায় এক বচন, দ্বিবচন, বহু বচন আছে, কিন্তু ইংরেজিতে তো আর দ্বিবচন নেই, বুঝতে পারছো? এই জন্য হ্যাঁ স্যার। ইংরেজিতে একজন হলে সিঙ্গুলার, একের অধিক হলেই প্লুরাল। তার মানে প্লুরাল বলতে 2ও হতে পারে, 3ও হতে পারে, 1000, 2 লাখ, 3 লাখও হতে পারে। এটার কি ব্যাপার? ওকে। তো সেই ক্ষেত্রে ওয়ান অফ ব্যবহার করব কখন? যখন 2-এর অধিকের কথা হচ্ছে। ইদার অফ ব্যবহার করব কখন? যখন শুধুমাত্র দুজনের কথা হচ্ছে। আর ইচ অফ কখন ব্যবহার করব? যখন আমি জানি না যে ওই দেমের মধ্যে কতজন আছে, দুজন আছে না 2-এর অধিক আছে, তখন আমি ইচ অফ ব্যবহার করব, বুঝেছি? এটাই একদম শেখালাম স্যার। আর কি। ওকে, বেশ। আচ্ছা, তাহলে কোন জায়গায় ছিলাম যেন? হ্যাঁ, তো এই যে যে এই ব্যবহারটাই আমরা শিখলাম এখানে। দেখো নিদার, হ্যাঁ গেল 8 নম্বর থেকে দেখো, নিদার অফ মিনস নট ইদার অফ দ্য টু থিংস অর পিপল। দুটো জিনিস বা দুটো ব্যক্তির মধ্যে যখন কেউই নয়, তখন আমরা নিদার অফ ব্যবহার করি। আর নান অফ মিনস নো ওয়ান অফ দ্য গ্রুপ অর থিংস অফ পিপল, মানে এইখানে গ্রুপের মধ্যে 2-এর অধিক ব্যক্তি আছে, মানে 2+ আছে, ঠিক আছে? যেমন নান অফ হিজ 4 সন্স লুকড আফটার হিম, তার 4 ছেলের কেউ তাকে দেখে না, এটা সঠিক বক্তব্য। কিন্তু যদি বলি নিদার অফ হিজ 4 সন্স লুকড আফটার হিম, তাহলে ভুল হয়ে গেল, ইনকারেক্ট সেন্টেন্স হয়ে গেল। কেন? কারণ 4 সন্সকে কখনো নিদার অফ বলা যায় না, এখানে নান অফ বলতে হবে। আর যদি এখানে নিদার অফ বলতে হয়, তাহলে এখানে কি কারেকশন করা যায় এখানে বলো দেখি? 2 sons। হ্যাঁ, ভেরি গুড, এখানে 4-এর জায়গায় 2 করে দিলেই এই বাক্যটি সঠিক হয়ে যাবে, বুঝেছো? তাহলে নিদার অফ হিজ 2 সন্স লুকড আফটার হিম। আশা করছি এই জায়গাটা পুরো ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই। ওয়ান অফ, নান অফ, ইদার অফ, নিদার অফ, ইচ অফ, ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। আচ্ছা, আরেকটা শুনে রাখো, একটা ব্যাপার, বোথ আছে না একটা বিষয়, বোথ। বোথ মানে কি বলো তো? মনে রাখবা, বোথ ইজ বোথ ইউজড ফর, মানে দুজন। হ্যাঁ, বোথ ইজ উভয়, ইউজড ফর টু। উভয়। বোথকে 2-এর জন্য ব্যবহার করা হয়। তো এটা বোথকে ইউজ করা হয় দুজনের জন্য। তো সেটা কোন সেন্টেন্সে ব্যবহার করা হয়? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। ওকে, অ্যাফার্মেটিভ। যেমন আমি বললাম যে বোথ অফ দেম হ্যাভ কাম, খেয়াল করবা, বোথ অফ দেম হ্যাভ কাম এর মানে কি? বোথ অফ দেম হ্যাভ কাম মানে দুজনেই এসেছে। রাম অ্যান্ড শ্যাম দুজনেই এসেছে। কিন্তু আমি এইটা বোথের সঙ্গে কখনো না, বোথকে কখনো নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা যায় না, এটা মাথায় রাখবা। বোথ ক্যান নট বি ইউজড ইন নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে বোথকে ব্যবহার করা যায় না। যেমন আমি যদি এরকম বলি যে বোথ অফ দেম, both of them did not, both of them did not, both of them did not take the money, take the money, বলছে এদের দুজনের মধ্যে কেউই টাকাটা নেয়নি। এটা আমি একটা কথা বললাম, ভালো কথা বললাম। কিন্তু এখানে ঘটনা হচ্ছে বোথকে কখনো নেগেটিভ সেন্টেন্সে ইউজ করা যায় না, বোথের সাথে নট ইউজ হয় না। তো মাথায় রাখবার সময় যে বোথ প্লাস নট এইরকম কনস্ট্রাকশন যেন কখনো সেন্টেন্সে তৈরি না হয়, কারণ বোথ নট হয় না। তাহলে বোথ নট যদি না হয় কি হবে ভাই? বোথ নট যদি না হয়, ভেরি গুড, ভেরি গুড, বোথ নট না হলে নিদার ইউজ করতে হবে। তাহলে এই বাক্যটাকে সঠিক করলে কি বলবো? বলবো নিদার অফ দেম, নিদার অফ দেম, নিদার অফ দেম টুক দ্য মানি, বুঝেছো? নিদার অফ দেম টুক দ্য মানি।
নিদার অফ দেম টুক দ্য মানি। আবার এখানে কি লিখবে নাকি নেদার অফ দেম ডিড নট টেক মানি, এরকম লিখবে নাকি? হ্যাঁ, নিদার অফ দেম ডিড নট টেক দ্য মানি, এটা লেখা যায়? না না না, নিদারই তো নেগেটিভ সেন্স দিচ্ছে। নেইদারের মধ্যেই নেগেটিভটা ভেরি রয়ে গুড, গেছে। নিদারের মধ্যেই নেগেটিভ রয়েছে, তাহলে দুটো নেগেটিভ যুক্ত হলে কিন্তু পজিটিভ হয়ে যায়, তাই না? কেমন হয়? আমি ভাত খাইনি এটা ঠিক নয়, এর মানে কি? কি বললে দাদা, একবার বলো। আমি ভাত খাইনি এটা ঠিক নয়, এর মানে কি? পজিটিভ হয়ে যাচ্ছে, আমি এর মানে ভাত আমি ভাত খেয়েছি। খেয়েছি। হ্যাঁ, মানে আমি ভাত খেয়েছি। হ্যাঁ, ওই জন্য দুটো নেগেটিভকে ব্যবহার করলে কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে যাবে, বুঝেছো? সাবধান থাকবে। আচ্ছা, আশা করছি এই জায়গাটা বোঝা গেল। হ্যাঁ বুঝেছি? ভেরি হ্যাঁ, গুড। স্যার, চলো বুঝেছি। তারপর দেখো, আচ্ছা ইদার অফ মিনস এটা তো আমি পড়ালামই, ইদার অফ কেও পড়ালাম, ওয়ান অফ কেও পড়ালাম। আচ্ছা, তারপরে দেখো ওয়ান অফ দ্য ফোর সানস লাভস হিজ ফাদার, এটা ঠিক কথা, কিন্তু ইদার অফ দ্য ফোর সানস বলা যায় না। ইদার ব্যবহার করা হয়, ইদার ব্যবহার করা দুইয়ের জন্য মাত্র, ফোর হলে হবে না, ইনকারেক্ট। তারপরে চলে আসো, এটাও বললাম আমি, সবই বলে দিয়েছো। হ্যাঁ, যে নট ইজ নট ইউজড উইথ বোথ ফর দিস কাইন্ড অফ কনস্ট্রাকশন উই হ্যাভ টু ইউজ নিদার অফ। ওকে, এটাও বলেছি। সো টেক এ স্ক্রিনশট অফ ইট। স্যার, এর আগের স্লাইডটা একটু দেখাবেন? হ্যাঁ, অবশ্যই। এই যে একটু পরিষ্কার করে দিই, দাঁড়াও, এই নাও। হয়ে গেছে স্যার। এই পর্যন্ত আলোচনা হয়ে গেছে। স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নাও, পরে কিন্তু নোট করবে পার্ট বাই পার্ট। দাদা লেখাই হয়ে গেছে। ব্যাস, লেখা হয়ে গেলে তো কোনো অসুবিধাই নেই। চলো, রুল নাম্বার 13 কি বলছে দেখো, বলছে সার্টেন নাউন্স রয়েছে যারা দেখতে প্লুরাল লাগে কিন্তু আসলে তারা সিঙ্গুলার। আরেকবার বলছি, কিছু কিছু নাউন রয়েছে যাদের দেখতে মনে হয় যে প্লুরাল, বাট তারা সিঙ্গুলার, সেই জন্য তাদের সাথে সিঙ্গুলার ভার্ব যায়। যেমন কতগুলো রোগের নাম, যেমন মিজেলস, মাম্পস, রিকেটস, শিঙ্গলস, এইগুলো। ওকে, এখানে একটা শব্দ দেখতে পাচ্ছ, শিঙ্গলস। এই শিঙ্গলস মানে কি বলো দেখি? শিঙ্গলস মানে আমাদের স্কিন ডিজিজ যেগুলো হয় না, যে বিশেষ করে দেখবা শীত সরে গিয়ে যখন গরম পড়ে, ওই সময়টায় হয় প্রায় মানুষের ক্ষেত্রে। বাংলায় এটাকে যেন কি বলে, আরে যে গোল 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 হয় না চামড়ার উপর দিয়ে, গুটি বসন্ত। না না, আরে চুলকায় তো, ওটা ফাঙ্গাল ইনফেকশনস। দাঁত 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 দাঁত। ভেরি গুড, দাঁত। তো এই শিঙ্গলস এর বাংলা হচ্ছে দাঁত। তো মিজেলস, মাম্পস, রিকেট, শিঙ্গলস, ওকে, এই সমস্ত শব্দ দেখো সবার শেষে এস যুক্ত হয়ে রয়েছে, তো তাই দেখে মনে হয় ফর্মের দিক থেকে এরা প্লুরাল মনে হয়, কিন্তু এরা সিঙ্গুলার, যার কারণে এদের সঙ্গে সিঙ্গুলার ভার্বের প্রয়োগ হয়। আবার দেখো খেলার নাম, বিলিয়ার্ডস, ডার্টস, ড্রটস, তো এরাও এস যুক্ত বলে দেখতে মনে হয় প্লুরাল, কিন্তু এরা সিঙ্গুলার, তো এদের সঙ্গেও সিঙ্গুলার ভার্বের প্রয়োগ হয়। আবার কতগুলো দেশের নাম দেখো, ইউনাইটেড স্টেটস, ওয়েস্ট ইন্ডিজ, এরা কিন্তু দেখতে প্লুরাল হলেও এরা কিন্তু সিঙ্গুলার, তাই এদের সঙ্গে সিঙ্গুলার ভার্ব প্রয়োগ হয়। বইয়ের নাম আছে, যেমন গালিভার্স ট্রাভেলস, ওকে, তারপর দ্য অ্যারাবিয়ান নাইটস, থ্রি মাস্কেটিয়ার্স, ওকে, এই সমস্ত বইগুলো নামের শেষে এস যুক্ত থাকে বলে আমাদের এটা প্লুরাল মনে হতে পারে, কিন্তু এটা বইয়ের নাম, এটা সিঙ্গুলার ফর্ম ইউজ হবে। ওকে, কিছু কিছু সাবজেক্ট যেমন ফিজিক্স, ইকোনমিক্স, সিভিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, লিঙ্গুইস্টিক্স, তোমাদের নতুন একটা শব্দ যুক্ত হয়েছে, এখন থেকেই ভাবনা শুরু করে দাও, এথিক্স। তো এইগুলো সবই হচ্ছে সাবজেক্ট। তো এরা যখন সাবজেক্ট না, এরা সবসময় সিঙ্গুলার, অর্থাৎ এদের সাথে সিঙ্গুলার ভার্বের প্রয়োগ হবে। কিন্তু এখানে একটা কথা আছে। কি কথা আছে? যখন এদেরকে তুমি সাবজেক্ট হিসাবে ব্যবহার করছো না, ভালো করে বোঝো, ফিজিক্স, ইকোনমিক্স, সিভিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, লিঙ্গুইস্টিক্স, ম্যাথমেটিক্স, হ্যাঁ, তো এই সমস্ত সাবজেক্টগুলোকে যখন তুমি সাবজেক্ট হিসাবে ব্যবহার করছো না,
তখন তাদের মানে কিন্তু চেঞ্জ হয়, আর মানে চেঞ্জ হওয়ার সাথে সাথে তারা প্লুরাল ফর্ম হয়ে যায়। মানে চেঞ্জ হওয়ার সাথে সাথে তারা প্লুরাল ফর্ম হয়ে যায়। আমি একটুখানি ফাঁকা জায়গায় নিয়ে বোঝাচ্ছি, দেখো বিষয়টা আমি যেটা বলছি, যে ধরো একটা শব্দ বলো, মনে করো যে স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্স যখন তুমি ইউজ করছো অ্যাজ আ সাবজেক্ট, সাবজেক্ট বলতে কি, সাবজেক্ট মানে ভার্বের আগে বসে সেটা নয়, পাঠ্য বিষয়। যখন তুমি এটিকে একটা পাঠ্য বিষয় হিসাবে বলছো তখন এটি কিন্তু সিঙ্গুলার, এটি সিঙ্গুলার, ঠিক। যেমন এক্সাম্পলে আমি বললাম কি, যে স্ট্যাটিস্টিক্স was one of my subjects in graduation. ওকে, তাহলে এই কথাটা বললে যে আমার গ্র্যাজুয়েশনে অনেকগুলো সাবজেক্ট ছিল, তার মধ্যে একটি ছিল হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো এখানে দেখো ওয়াজ ব্যবহার করেছো, কেন এমন হলো? কারণ এখানে স্ট্যাটিস্টিক্সটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে তুমি বলেছো, কিন্তু এই স্ট্যাটিস্টিক্সটিকে যদি আমি সাবজেক্ট হিসেবে না ভেবে অন্যভাবে ভাবি তাহলে কিন্তু মানে চেঞ্জ হয়ে যাবে আর ভার্বও প্লুরাল হয়ে যাবে। যেমন আমি বললাম যে রিসেন্ট স্ট্যাটিস্টিক্স হ্যাভ শোন how the condition of our society, how the condition of our society changes। এখানে কি বুঝতে পারলে? রিসেন্ট স্ট্যাটিস্টিক্স, এখানে হ্যাভ প্রয়োগ হলো, হ্যাজ নয়। কেন? কারণ এখানে স্ট্যাটিস্টিক্সটা সাবজেক্ট নয়, এখানে স্ট্যাটিস্টিক্সটা মানে হচ্ছে পরিসংখ্যানের কথা বলেছে, ডেটা। এখানে কিছু ডেটা, স্ট্যাটিস্টিক্স মানে এখানে কিছু ডেটা, বুঝতে পারছো? তাহলে যখন এটা সাবজেক্ট হলো না তখনই কিন্তু এটা মানে চেঞ্জ হয়ে গেল, তখন এটা প্লুরাল হয়ে গেল, তখন এটা কি হয়ে গেল? এটা প্লুরাল হয়ে গেল। বুঝেছি আমরা এটা? হ্যাঁ স্যার। এটা কিন্তু এসএসসি, সিজিএল এই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন হয়, বুঝলে? আচ্ছা, আর একটা দেখো, যেমন ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্সকে যখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, হ্যাঁ, তো সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে এটা অবশ্যই সিঙ্গুলার হবে এবং সিঙ্গুলার ভার্ব নেবে। যেমন বললাম যে ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, হয়ে গেল, ইজ ব্যবহার করলাম। কিন্তু এটা যখন অন্য মানেতে ব্যবহার করবে, যেমন আমি বললাম যে ইয়োর ম্যাথমেটিক্স আর নট কারেক্ট, এর মানে কি? মানে তুমি যে অঙ্কগুলো কষেছো সেগুলো ভুল। হ্যাঁ, মানে তোমার অ্যাকচুয়ালি এখানে ম্যাথমেটিক্সের মানে দাঁড়িয়ে হচ্ছে ক্যালকুলেশন, বুঝতে পারছো? এখানে মানে চলে আসছে ক্যালকুলেশন, যে তোমার অঙ্কটা ঠিক নয়, মানে তুমি যে অঙ্কগুলো করছো ওগুলো ঠিক না, মানে তোমার ক্যালকুলেশনটা ঠিক না। তাহলে এইখানে কিন্তু ম্যাথমেটিক্সের সাবজেক্ট রইলো না, যার কারণে প্লুরাল হয়ে গেল। আরও একটা এক্সাম্পল দেখে এই বিষয়টাকে শেষ করি। দেখো পলিটিক্সকে যখন তুমি সাবজেক্ট হিসাবে বলছো তখন এটা সিঙ্গুলার, এতে কোনো সন্দেহ নেই, সাথে সিঙ্গুলার ভার্ব নেবে, এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু যখন এটাকে তুমি সাবজেক্ট হিসেবে ভাবছো না, যখন তুমি বলছো যে ইয়োর পলিটিক্স ইজ অথবা আর ভেরি হার্মফুল ফর আওয়ার সোসাইটি, তো বলো তো দেখি এখানে ইজ ব্যবহার করব না আর ব্যবহার করব? আর এখানে আর ব্যবহার করব, ইজ নয়। কেন? কারণ এখানে পলিটিক্সটা সাবজেক্ট নয়, এখানে পলিটিক্সটা হয়ে গেল কি, তার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। ইয়েস অর নো? এইখানে পলিটিক্সটা হয়ে গেল তার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, যেটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর। হ্যাঁ, তো এটাই হলো বিষয়। তাহলে
কিছু কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোকে এই পয়েন্টটাতে লিখেছি, বাট ওয়েন দে মিন ডিফারেন্টলি রাদার দ্যান সাবজেক্টস দেন ইট টেক প্লুরাল ভার্ব। যেমন স্ট্যাটিস্টিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এখানে সাবজেক্ট এটা, বাট আবার খেয়াল করে স্ট্যাটিস্টিক্স হ্যাভ রিভিলড মাল্টিপল স্ক্যামস ইন দ্য অর্গানাইজেশন অফ দ্য কমনওয়েলথ গেমস এটসেট্রা। ওকে, চলো এটা তো বুঝিয়েছি, টেক এ স্ক্রিনশট অফ ইট। চলো এবার এখানে কি বলা হয়েছে দেখো, কালেকটিভ নাউন না সবসময়ই সিঙ্গুলার। আগের দিন যেটা নিয়ে আলোচনা করছিলাম আমি, কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার, কিন্তু কিন্তু এই কিন্তুটাকে দেখতে হবে। যখন এই কালেকটিভ নাউনের মধ্যে না ডিভিশন ক্রিয়েট হয়, অর্থাৎ দেখো হার্ড হচ্ছে একটা কালেকটিভ নাউন, কমিটি হচ্ছে একটা কালেকটিভ নাউন, ক্লাস হচ্ছে একটা কালেকটিভ নাউন, ঠিক আছে, তো টিম একটা কালেকটিভ নাউন। তো এই কালেকটিভ নাউনগুলো সবসময় সিঙ্গুলার হয়, এতে কোনো সন্দেহ নেই। যেমন এখানে বলছো দ্য হার্ড অফ কাউজ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, এখানে হার্ড এটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই ইজ বসিয়েছ। দ্য কমিটি হ্যাজ আনঅ্যানিমাসলি টেকেন ইটস ডিসিশন, এখানে কমিটিকে সিঙ্গুলার বুঝিয়েছ, কোনো অসুবিধে নেই। কিন্তু মনে রাখতে হবে যে যদি ইফ দেয়ার ইজ আ ডিভিশন অ্যামং দ্য মেম্বার্স অফ দ্য কালেকটিভ নাউন, অর্থাৎ ওই কালেকটিভ নাউনটা যাদেরকে নিয়ে তৈরি হয়েছে তাদের মধ্যে যদি কোনো ডিভিশন ক্রিয়েট হয়, অর উই টক অ্যাবাউট দ্য মেম্বার্স অফ দ্য কালেকটিভ নাউন্স, যখন আমি ওই কালেকটিভ নাউন্সের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেম্বারকে রেফার করছি তখন সেটা প্লুরাল হয়ে যায়, যার কারণে আমরা প্লুরাল ভার্ব বা প্লুরাল প্রোনাউন নিয়ে থাকি। কেমন খেয়াল করো, এখানে দ্য জুরি, জুরি হচ্ছে একটা কালেকটিভ নাউন। জুরি মানে কি, একদল বিচারপতিকে একসাথে বলা হয় জুরি। ওকে, তাহলে সরি, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, খেয়াল করো। আবার আরেকটা এক্সাম্পল দেখো, দ্য জুরি ডিসাইডস হিজ কনভিকশন। ওকে, খেয়াল করো, দ্য জুরি ডিসাইডস হিজ কনভিকশন, জুরি ডিসাইডস করেছে মানে এইখানে কিন্তু জুরি সিঙ্গুলার হয়ে গেল, কারণ এইখানে জুরি সিদ্ধান্ত নিয়েছে তার কনভিকশনটাকে। ওকে, তার মানে এখানে জুরিটা একটা টিম, একটা ইউনিট। কিন্তু যখনই ওই জুরিদের মধ্যে কোনো ডিফারেন্স ক্রিয়েট হলো, মনে করো একটা বিচার প্রয়োগ চলছে, 7 জন বিচারপতির একটা বেঞ্চ, 3 জন একদিকে মত দিয়েছে, 4 জন আর একদিকে মত দিয়েছে, তার মানে কি ওই জুরির মধ্যে ডিভিশন ক্রিয়েট হলো, তখন ওই জুরি কিন্তু আর সিঙ্গুলার রইল না, ওটা প্লুরাল হয়ে গেল। এটাই বলতে চাচ্ছি আমি। খেয়াল করো, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, এখানে দেখো জুরি প্লুরাল হয়ে গেছে, আর ব্যবহার করা হয়েছে এবং প্লুরাল প্রোনাউন ব্যবহার করা হয়েছে। দাদা 12 অ্যাংরি মেন দেখেছো? না তো ভাই, ওটা কি সিনেমা? হ্যাঁ, ওই জুরি মেম্বারদের নিয়ে সিনেমা, মানে একটা জাজমেন্টের জন্য 12টা মেম্বার থাকবে, তারা ডিসিশন নেবে। এটা একটা মানে কাল্ট মুভি, অনেক পুরনো, 60s 70s এর বা 80s এর টাইমের মুভি। ওটা দেখো, মানে ওয়ান অফ দ্য বেস্ট। ঠিক আছে, তুমি বললে আমি দেখবো। আরেকবার নাম বলো। 12 অ্যাংরি মেন। 12, দাঁড়াও আমি একটু লিখে রাখি। অ্যাকচুয়ালি কি বলতো, আমার সিনেমা দেখা হয় না বলেই চলে। আমার কতগুলো সিনেমা আছে যেগুলো আমি মাঝে মাঝেই দেখি, সেই সিনেমাগুলোর নাম বলবো। এক হচ্ছে থ্রি ইডিয়েটস, আরেকটা হচ্ছে তোমার মুন্নাভাই এমবিবিএস, আরেকটা হচ্ছে এই হেরাফেরি বলে একটা সিনেমা আছে না, এই হেরাফেরি তো সেই সিনেমা। হ্যাঁ, কমেডি মুভি। হ্যাঁ, এই 3টে সিনেমাই আমি আর কি একটা সার্কেলে দেখি, মানে প্রত্যেক মাসে একটা সিনেমা দেখি এরকম করে। না, তুমি 12 অ্যাংরি মেন যদি পাও কোথাও, একটু দেখো। মানে একটা মেম্বার জাস্ট ডিফার করবে 11 জনের থেকে, এবং সে কিভাবে পুরো বাকি 11 জনকে কনভিন্স করবে একটা জাজমেন্ট পাস করায়, মানে পুরো চেঞ্জ হয়ে যাবে একটা রুমের মধ্যেই পুরো সিনেমাটা, মানে একাঙ্ক নাটিকার মতো। আচ্ছা, ঠিক আছে, দেখবো। আচ্ছা, ওকে, চলো তাহলে, আশা করছি এটা বুঝতে পেরেছি আমরা। আবার এখানে দেখো, দ্য অডিয়েন্স হ্যাভ টেকেন দেয়ার সিটস,
খেয়াল করো, অডিয়েন্স কিন্তু একটা কালেকটিভ নাউন, এটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। যেমন মনে করো যে সামনে একটা শো চলছে, সেই শোয়ের মধ্যে পুরো অডিয়েন্স সবাই নাচছে, এত সুন্দর ভালো পারফরমেন্স হচ্ছে, সেই সিচুয়েশনে বলবো দ্য অডিয়েন্স ইজ ভেরি চিয়ারফুল হিয়ার। কি বলবো? দ্য অডিয়েন্স ইজ ভেরি চিয়ারফুল হিয়ার, এটা বলে দিলাম। কিন্তু যদি দেখি অডিয়েন্সের মধ্যে একটা অংশ নাচছে, আর একটা অংশ মারপিট করছে, আর একটা অংশ বসে রয়েছে, আর একটা অংশ বাড়ি চলে যাচ্ছে, এইরকম যদি সিচুয়েশন হয়, তখন এই অডিয়েন্সকে কি আর সিঙ্গুলার বলতে পারবো? প্লুরাল। প্লুরাল হয়ে যাবে তখন, বুঝেছো? অর্থাৎ কালেকটিভ নাউনটা যাদেরকে নিয়ে তৈরি হয়েছে তাদের মধ্যে যদি কোনো ডিভিশন ক্রিয়েট হয় তখন সেটা প্লুরাল হয়ে যায়, এটাই বলতে চাইছি। চলো রুল নাম্বার 15 দেখো এবার। ইফ আ সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব আর জয়েন্ড বাই আ রিলেটিভ প্রোনাউন, দ্য ভার্ব ইউজড will agree with the antecedent to the relative pronoun। এটা তো একদম সত্যি কথা। কি বলা হলো এখানে একটুখানি বোঝার চেষ্টা করি। চলো একটু ফাঁকা জায়গায় যাই। আমরা যখন রিলেটিভ ক্লজ, তো রিলেটিভ ক্লজ করানোর সময় আমি এই কথাটা বলেছিলাম। দেখো, it is I who is who, এক মিনিট, it is I who has done it, এটা একটা বাক্য। আরেকটা বাক্য, সরি এটা ইট, হ্যাঁ, it is I who have done it। বলো কোন বাক্যটি সঠিক, কোন বাক্যটি ভুল? সেকেন্ডটা ঠিক। It is I who has done it, it is I who have done it। বলো বলো। সেকেন্ডটা ভুল, সেকেন্ডটা ভুল, ফার্স্টটা এটা ঠিক। ভুল, এটা ঠিক, তাই তো? হ্যাঁ। আর কারো কিছু মনে হচ্ছে? কিন্তু আয়ের ক্ষেত্রে যে আয়ের ক্ষেত্রে তো আমরা হ্যাভ ইউজ করি, সেক্ষেত্রে সেকেন্ডটা ঠিক মনে হচ্ছে আমার। হ্যাঁ, তো এটা ফার্স্টটা না, ভুল হলো, প্রিপজিশনের পরে অবজেক্টিভ কেস হয়। এটা একটু ভুল মনে হলো। দেখো 2 নম্বর বাক্যটি সঠিক, 1 নম্বর বাক্যটি ভুল। ওকে, কেন এমনটা হলো? এই হু আর এই আই এক না আলাদা? একই। সেম। তাহলে এই হু এরপরে হ্যাভ বসবে না হ্যাজ বসবে, কে ডিসাইড করবে? এই তো আই ডিস। তাহলে এটা একটা রিলেটিভ ক্লজ, এটা একটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, তাই না? তো অ্যাডজেক্টিভ ক্লজ যদি হয় তাহলে এই জিনিসটাকে এই অ্যান্টিসিডেন্ট বলা হয় না? আমরা তো এটা পড়েছি, এটা ভুলে গেলে চলবে কেন? আমি বলেছিলাম যে রিলেটিভ ক্লজের ভার্ব ডিসাইড হয় অ্যান্টিসিডেন্টের ওপরে, মনে পড়ছে? রিলেটিভ ক্লজে আমি ভার্ব কি প্রয়োগ করব তা ডিসাইড করে কে? অ্যান্টিসিডেন্ট। খেয়াল করো, খেয়াল করো, আই নো রাম হু, আই নো রাম লিখলে ঠিক হয় না, এক মিনিট দাঁড়া। I know the man, I know the man who has given me a pen। 1 নাম্বার। 2 নাম্বার, I know the men who has or have given me the money। এবার বলো, খেয়াল করো 1 নম্বর বাক্যটা খেয়াল করো। আই নো দ্য ম্যান, এখানে ম্যানটা হচ্ছে সিঙ্গুলার, তাই না? বলো, তাহলে এই ম্যানের জন্য হুকে প্রয়োগ করেছি, তাই এই ম্যানের জন্য এখানে হ্যাজ প্রয়োগ করলাম। অর্থাৎ অ্যান্টিসিডেন্ট রিলেটিভ ক্লজে অ্যান্টিসিডেন্টের অনুসারে ভার্বের প্রয়োগ হবে। ম্যান সিঙ্গুলার ছিল তাই এটা সিঙ্গুলার হলো, কোনো সমস্যা নেই। নিচেটা খেয়াল করো, আই নো দ্য মেন, এখানে মেন লেখা আছে, আমি ওই লোকগুলিকে চিনি। কোন লোক? হু হ্যাজ অর হ্যাভ গিভেন মি দ্য পেন মানি, হ্যাভ হওয়া উচিত। এখানে
হ্যাভ হওয়া হ্যাভ উচিত, হ্যাজ নয়। কারণ এই মেন দেখো প্লুরাল প্লুরাল। ফর্ম, আর এই মেনদের জন্য ওই হু বলছো না, তাহলে কি করে এখানে হ্যাজ বসাবে? হ্যাভ বসাবে। ঠিক তেমনি করে হুয়ের পাশে হ্যাজ বসে এমনটা নয়, হুটা তো আই, তাহলে এখানে হ্যাভ বসাতে হবে। বুঝেছি? হ্যাঁ বুঝলাম। তাহলে এটাই বলা হলো যে রিলেটিভ প্রোনাউনে অ্যান্টিসিডেন্টের উপরে বেস করে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট হবে। ওকে, কোথায় গেলাম? এইখানে। তাহলে রুল নাম্বার 15 সেটাই বলা হলো যে ইফ আ সাবজেক্ট অ্যান্ড ভার্ব আর জয়েন্ড বাই রিলেটিভ প্রোনাউন, তাহলে রিলেটিভ ক্লজে রিলেটিভ প্রোনাউন দিয়ে জয়েন করা হয়, দ্য ভার্ব ইউজড উইল এগ্রি উইথ দ্য অ্যান্টিসিডেন্ট টু দ্য রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউনের যে অ্যান্টিসিডেন্ট তার অনুসারে ভার্বের প্রয়োগ হবে। এক্সাম্পল খেয়াল করো, শি ইজ ওয়ান অফ দ্য নবেলেস্ট উইমেন। খেয়াল করবা উইমেন লেখা আছে, তার মানে এটা প্লুরাল, আর তার জন্য দ্যাট ইউজ করেছো, তাহলে এখানে হ্যাভ ইউজ করবে, এখানে হ্যাজ দিলেই ভুল হয়ে যাবে। আই এম নট ওয়ান অফ দোজ, দেখো দোজ প্লুরাল ফর্ম, হু প্লুরাল। এখানে উইল ইউজ করবে। বুঝেছো? এটা আর কি ব্যাপার। রুল নাম্বার 15 ইজ ক্লিয়ার অর নট? ক্লিয়ার। ভেরি গুড। চলো রুল নাম্বার 16 কি বলছে? রুল নাম্বার 16 এ বলছে ইচ, এভরি, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, নোবডি, নান, ওয়ান, এনি, মেনি, এনি, মেনিয়া, মোর দ্যান এটসেট্রা যেগুলো রয়েছে, এরা সব হচ্ছে কি সিঙ্গুলার। হ্যাঁ, তাই তাদের সাথে সিঙ্গুলার ভার্বের প্রয়োগ হবে। হ্যাঁ, এবং সিঙ্গুলার নাউন প্রোনাউনও ব্যবহার করতে হবে। দেখো ইচ পার্টিসিপ্যান্ট হ্যাজ কাম, পরীক্ষাতে এক্সামিনার কি করবে জানো? পরীক্ষাতে এরকম লিখবে, ইচ পার্টিসিপ্যান্টস হ্যাজ বা হ্যাভ কাম। বলো তো দেখি এই বাক্যটিকে সঠিক করতে গেলে আমায় কি কি করতে হবে? এই যে বাক্য, এই তো পার্টিসিপেন্ট করতে হবে আর হ্যাজ এই করতে হবে। এসটাকে এখান থেকে ডিলিট করতে হবে আর হ্যাভটাকে ডিলিট করতে হবে। কারণ এই যে ইচ, এভরিওয়ান এগুলো সবসময় কি না এর সঙ্গে সিঙ্গুলার ভার্ব নেয়, তার সাথে সিঙ্গুলার নাউন প্রোনাউন নেয়। তো ইচ পার্টিসিপ্যান্টস হয় না, ইচ পার্টিসিপ্যান্ট হয় এবং ভার্ব সিঙ্গুলার হয়। ওয়ান মাস্ট টলারেট ওয়ানস ফ্রেন্ডস। আচ্ছা, ওয়ানের ক্ষেত্রে না আর একটা স্পেশাল নিয়ম আছে, মনে রাখবা। ওয়ান হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন। ওয়ানকে কি বলি আমরা? ওয়ানকে আমরা ইনডেফিনিট প্রোনাউন বলি। ইনডেফিনিট প্রোনাউন কেন বলি? কারণ ওয়ান মানে ছেলে না মেয়ে আমরা বুঝতে পারি না, ধ্যান ধারণা থাকে না, যার কারণে ওয়ানকে ইনডেফিনিট প্রোনাউন বলা হয়। ঠিক আছে? তো ওয়ানকে যখন ব্যবহার করবে অ্যাজ আ সাবজেক্ট, তখন তার পজিটিভ কেস কিন্তু হিজ বা হিম হবে না। ওকে, যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, বললাম যে ওয়ান শুড কিপ হিজ অর হার অর ওয়ান্স প্রমিস। বলো তো এইখানে হিজ হবে, ওয়ান্স হার হবে না প্রমিস। ওয়ান্স হবে? এইখানে অবশ্যই ওয়ান্স প্রমিস হবে, হিজ বা হার নয়। কেন এমনটা? আবার বলছি, ওয়ান হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন। এই ওয়ান মানে যে ওয়ান্স ছেলে না মেয়ে আমরা বুঝি না, সেই কারণে হিজ বা হার দেওয়া যাবে না, ওয়ান্সই দিতে হবে। বুঝতে পারলে? এবং ভার্ব কি করতে হবে? সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। তাহলে ওয়ান মাস্ট টলারেট, এই দেখো ওয়ান্স ফ্রেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান্স এনিমি। ওকে, এখানে হিজ বা হিম বা হার এগুলো লিখলে চলবে না। মেনিয়া স্টুডেন্ট। আচ্ছা, এই যে মেনিয়া না মেনি, এর একটা ব্যবহার আছে, তোমাদের মেনির ব্যবহারটা একটু শিখিয়ে দিই। দেখো মেনিকে 3 ভাবে ব্যবহার করা হয়, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এটা। মেনিকে 3টে, দেখি তোমাদের নোটে আছে নাকি? নেই। আচ্ছা, নোটে নেই, তাহলে আমরা একটা কাজ করি, আমরা ওইটা একটু শিখে আসি, মেনির 3টে প্রয়োগ শিখে আসি। হ্যাঁ, আচ্ছা দেখো মেনির হচ্ছে 3টে প্রয়োগ আছে, 1, 2 আর হলো 3। এই 3টে প্রয়োগ থেকেই কিন্তু এরর কারেকশানে প্রশ্ন জিজ্ঞেস করে। সিম্পল একটা তো মেনি ব্যবহার করি। তো মেনি মেন হ্যাভ কাম
এর মানে অনেক লোক এসেছে, মেনি মেন হ্যাভ কাম, অনেক লোক এসেছে। মেনির সঙ্গে এ ব্যবহার করা হয়, মেনি আ। এই মেনি আর পরে কিন্তু তোমাকে অবশ্যই সিঙ্গুলার নাউন প্রয়োগ করতে হবে। মেনি প্লাস এ প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। তাহলে মেনি আ ম্যান হ্যাজ কাম। ওকে, আরেকটা ইউজ আছে, আ গ্রেট মেনি অথবা আ গুড মেনি, এমনটা বলা হয়, আ গুড মেনি। এইখানে প্লুরাল নাউন ইউজ করবে, মেন, প্লুরাল ভার্ব ইউজ করবে, হ্যাভ কাম। ওকে, এই তিনটে ইউজ খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। তাহলে যখন আমি সিম্পল মেনি ব্যবহার করছি তার সঙ্গে প্লুরাল নাউন হবে, প্লুরাল ভার্ব হবে। মেনির পরে যখন এ ব্যবহার করছি তখন সিঙ্গুলার নাউন হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তারপরে এ গ্রেট বা এ গুড এর সঙ্গে যখন মেনি ইউজ করছি তখন প্লুরাল নাউন হবে, প্লুরাল ভার্ব হবে। ক্লিয়ার? এই মেনির কিন্তু তিনটে ইউজ, খুব মাথায় রেখো। দাদা একেবারে ফিউ বা ওইগুলোও শিখে দাও না। ফিউটা বোধহয় আমি হ্যাঁ। রেখেছি। দেখো, ফিউ আর লিটলের দুটো ইউজ আছে, ঠিক আছে? কোথায় ফিউ ইউজ করা হয়, কোথায় লিটল ইউজ করা হয়, এই বিষয়টা আমাদের নোটের মধ্যে আছে। যদি না থাকে আমি করে দিচ্ছি। চলো, এটা নোট ডাউন হয়েছে? দাদা হ্যাঁ। বলো। বলছিলাম যে ওয়ান এর কনসেপ্টটা ওখানে শিখাচ্ছিলেন, তো কোশ্চেন ট্যাগে ওয়ান এরটা মানে খুব কনফিউজ করছে কোশ্চেন ট্যাগ করতে গিয়ে। ওইটা যদি একটু মানে ওয়ান এর এটা যদি ওখানে বলে দেন। তোমার প্রশ্নটা আরেকবার করো। মানে কোশ্চেন ট্যাগের যখন মানে সলভ করছি তো মানে ওয়ানটা খুব কনফিউজ করছে, মানে ওয়ান এর যে সব কোশ্চেন দেখছি ওয়ান দিয়ে শুরু, ওয়ান এর পরে ভার্ব, ডাইরেক্ট ভার্ব চলে আসছে, হ্যাঁ, ওয়ান ওয়ান ইজ। দিয়ে সেন্টেন্স শুরু হওয়া মানে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। না, কোশ্চেন ট্যাগ মানে লাস্টে যে নেগেটিভ করছে, যে আপনি বুঝতে পারলেন না আমার কথাটা আমি কি বলছি? আরেকবার বলো। মানে কোশ্চেন ট্যাগ। ও হ্যাঁ, কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগের ওয়ান দিয়ে যেসব মানে কোশ্চেন গুলো আসছে ওই সব খুব কনফিউজ করছে, মানে বুঝতে গুলিয়ে যাচ্ছি কিরকম একটা। তাহলে এখানে তুমি যদি এক কাজ একটু করো, ওই কোয়েশ্চেনগুলোকে একবার একটুখানি গ্রুপে দাও, তাহলে আমি আলোচনা করতে পারবো। বুঝতে পারছো? মানে বাকি এখন কোশ্চেন যেহেতু গুলো আমি, তো এরকম হ্যাঁ বলো। ওরকম তো মানে লিখে রাখিনি, কিন্তু মানে মাঝে হ্যাঁ ঠিক মধ্যে আছে, মানে নো যখন ইস্যু, সলভ। চাপ নিও না ভাই, করে দেবো। এখন যেটা হচ্ছে এটাকে একটু করি, তারপর করব, ওটা আসবে যখন এটা তখন। লাস্টে একটু করে দিয়ে মানে আজকে ক্লাসের লাস্টে। আচ্ছা, ঠিক ঠিক আছে। হ্যাঁ, ঠিক। ট্যাগিং এর বিষয়টাকে বলতে গেলে আমাকে তো আরেকটু বলতে হবে, ওই জন্যই বলতে চাচ্ছিলাম না এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো, ঠিক ঠিক আছে। আছে। দেখো তাহলে মেনি মেন হ্যাভ কাম, মেনি আ ম্যান হ্যাজ কাম। তো এই যে মেনি আ ম্যান এর মানে কি? মেনি আ ম্যান এটা তো সিঙ্গুলার হলো, কিন্তু মানে কি? মানে তো অনেকজনই বোঝায়। হ্যাঁ, আমরা বলি না অনেকেই এসেছে, সেই অনেকেই অর্থে এটা ব্যবহার করা হয়। এক মিনিট দাঁড়াও, কোথায় ছিলাম? এখানে ছিলাম। হ্যাঁ, মেনি। তাহলে মেনি আর স্টুডেন্ট, এক্সামিনার কি করবে? এখানে মেনি আর স্টুডেন্টস করে দিবে, এখানে হ্যাভ করে দিবে, এমনটা করলে হবে না। মেনি আ সিঙ্গুলার নাউন, অবশ্যই সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হয়, এটা হয়ে গেল। আচ্ছা, মোর দ্যান ওয়ান ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এটাও হয়ে গেল। তারপরে এখানে দেখো মোর দ্যান ওয়ানও আছে, মোর দ্যান ওয়ান, ঠিক আছে? এগুলো সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার নেয়। আচ্ছা, এবার রুল নাম্বার 17 কি বলছে পড়ো। ইফ অফ ইজ ইউজড আফটার ইচ, এভরি, ওয়ান, এগুলো, তো এরপরে যখন আমরা কোনো নাউন বা প্রোনাউন বসাবো তাহলে সেটা যেন প্লুরাল হয়। মানে ওয়ান অফ দ্য স্টুডেন্ট না ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান অফ দ্য স্টুডেন্ট নাকি ওয়ান অফ দ্য স্টুডেন্টস?
স্টুডেন্ট স্টুডেন্টস। স্টুডেন্ট স্টুডেন্টস। অনেকগুলির মধ্যে হ্যাঁ, একটা। ভেরি গুড। অনেকের মধ্যে একজন হয়, কিন্তু একজনের মধ্যে তো একজন হয় না, সেটাই এটার মধ্যে বলা হয়েছে, আর কিচ্ছু না। চলো তারপরে, কিন্তু ভার্বের প্রয়োগ হবে কিন্তু এইটা অনুযায়ী ভার্বের প্রয়োগ হবে। এখানে একটা কনস্ট্রাকশনও আছে, মনে রাখবা যে নাউন প্লাস অফ প্লাস নাউন, এরকম কনস্ট্রাকশন যদি কখনো দেখো, নাউন বসেছে, তারপর অফ বসেছে, তারপর নাউন বসেছে, এই ধরনের কনস্ট্রাকশন হলে প্রথম নাউনের আগে অবশ্যই ডেফিনিট আর্টিকেল দা বসাতে হবে, এবং যদি ভার্বের প্রয়োগ করো তাহলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার ভার্ব প্রয়োগ করবে। এই নাউনটার জন্য, সরি সিঙ্গুলার ভার্ব বলছি কেন, এই নাউনটার জন্য ভার্ব প্রয়োগ করবে, মানে প্রথম নাউনটার জন্য ভার্বের প্রয়োগ হবে। ওকে, সেখানে দেখো সেই নাউন প্লাস অফ প্লাস নাউনের কনস্ট্রাকশন এসছে। তোমরা বলবো ওয়ানকে আবার নাউন বলছো কেন? বলছি না ভাই, নাউন প্রোনাউনকে এক জায়গায় করে দেখো, তবেই হবে। চলো, রুল নাম্বার 16 পরে কত তো চলে আসলাম। দাদা ওই পেজটা একটু স্ক্রিনশট করবো তখন। হ্যাঁ, নাও এটার স্ক্রিনশট নাও। হ্যাঁ হয়ে গেছে। হুম, হয়ে গেছে, পাল্টে দিন। আচ্ছা, এবার তোমার প্রশ্নটাকে একটুখানি বলো তো দেখি, তুমি কি প্রশ্ন করছিলে ওটা একটু বলি। মানে কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে ওয়ান দিস এসব মানে খুবই কনফিউজ করছে, মানে লাস্টে আচ্ছা যে চলো, নেগেটিভ। আমি একটা এক্সাম্পল দেখাই, দেখি তোমার কনফিউশন। আমি বুঝতে পারছি না যদি তোমার কোয়েশ্চেন ক্লিয়ারলি, তবুও আমি যতটুকু বুঝেছি তার থেকে আমি বলছি। আমি বললাম কি যে ওয়ান ওয়ার্কস হার্ড, এমনটা বললাম, ঠিক আছে? বলে কমা দিয়ে লিখলাম হ্যাঁ আমি পেয়েছি দাদা কোশ্চেনটা। ডাজেন্ট ওয়ান। এইটা হচ্ছে সঠিক কোয়েশ্চেন ট্যাগিং, বোঝা গেল? মানে ওয়ান যদি সাবজেক্ট হিসাবে থাকে তখন এইখানে প্রোনাউন হিসাবে এই ওয়ানকেই বসাতে হবে। হ্যাঁ, এবার বলো তুমি কি কোয়েশ্চেন পেয়েছো। ওয়ান অফ দ্য গার্ল। আচ্ছা, ওয়ান অফ দ্য গার্ল ওয়াজ প্রেজেন্ট। হ্যাঁ, এইটাকে কি করতে হবে? এটাকে কোশ্চেন ট্যাগ করতে কোশ্চেন হবে, ট্যাগ মানে করতে হবে। লাস্টে ভেরি গুড। নেগেটিভ। দেখি আমাদের ক্লাসে যারা আছে একটুখানি বলো তো দেখি এখানে কি হবে, ভেবে বলো। আচ্ছা দাদা, ওয়ান অফ দ্য গার্লস হবে তো? এনিকাল হ্যাঁ, প্রেজেন্ট, হয়তো ঠিক করে দিয়েছি। হ্যাঁ, ডিড এনিকাল প্রেজেন্ট। ওয়ান অফ দ্য, আচ্ছা দাদা বলছি ডিড এনিকাল প্রেজেন্ট। one of the girls was present, doesn't দাঁড়া one আমি একটু লিখি, কে কি বলছো আমি একটু লিখি, নাহলে তো হবে না। বলো, ওয়ান অফ দ্য গার্লস was present, ট্যাগ করতে হবে। হ্যাঁ বলো কি উত্তর হবে। one of the girls was present, ওয়ান অফ দ্য গার্লস was present, তারপর didn't one। দাঁড়াও, ডিড কোত্থেকে পেলে? এখানে তো ওয়াজ রয়েছে। oh wasn't one, wasn't one, ওয়াজেন্ট one। কেন ওয়ান? wasn't দেখো, ওয়ান অফ দ্য গার্লস বলছো যখন, তো এর মধ্যে হেড নাউন কোনটা? ওয়ান অফ দ্য গার্লস একজন, মেয়েগুলোর মধ্যে একজন। এইচএন কোনটা? এইচএন কিন্তু গার্লস, মাথায় রাখতে হবে। হেড নাউন হচ্ছে গার্লস, তাহলে গার্লসের জন্য আমি প্রোনাউন কি ব্যবহার করি? হি ব্যবহার করি না শি ব্যবহার করি? she। হ্যাঁ, তাহলে এখানে শি বসাবো, কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব, এটা আবার এত কিছু ভাবনার কি আছে? তাহলে ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট, তো এইটাকে যখন কোয়েশ্চেন ট্যাগ করব তাহলে কি বলবো?
ওই স্টেটমেন্টটাকে লিখে ওয়াজেন্ট শি। আর এখানে যদি ওয়ান অফ দ্য বয়েজ থাকতো তাহলে এখানে ওয়াজেন্ট হি লিখতাম। যদি এখানে ওয়ান অফ দ্য ম্যাটেরিয়ালস থাকতো, মানে এখানে ছেলেও না মেয়েও না কোনো বস্তু, তাহলে এখানে ইট ইট হতো। লিখতাম। বুঝেছো ভাই, তোমার প্রশ্নের উত্তর হয়েছে? দাদা বলছি যে ওই সিটা না এখানে মানে ভুল বলছে, সি আর ওয়াজ নট, আমিও এটাই করেছিলাম। হ্যাঁ, মানে কি বলছে আমাকে বলো। এটা দে বলছে, দে, সি এর জায়গায় দে হবে। আর এটা মানে গার্লস এর জন্য ওয়্যার নট হবে। একদম ভুল বলছে, যেখানেই বলছে একদম ভুল বলছে। খেয়াল করো আগে ভাই, যাই বলুক না কেন নিজে বোঝার চেষ্টা করো। এখানে স্টেটমেন্টের মানে কি? ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট, অনেকের মধ্যে একটা। মেয়েদের মধ্যে একজন প্রেজেন্ট ছিল, তাহলে ওয়াজেন্ট দে বললে তারা সকলেই কি প্রেজেন্ট ছিল? কথাটা ভুল হয়ে গেল না? একদম কিন্তু ভুল বলছে। যেখান থেকেই দেখছো ওটাকে কেটে ঠিক করে নাও, ওখান থেকে কেটে এটাকে ঠিক করো। ওয়ান অফ যখনই হলো, ওয়ান অফ মানে 100% সিঙ্গুলার, একটা গ্রুপ থেকে একজনকে বলা হচ্ছে, ওকে? এখানে দে কোনো দিন আসবে না, মাথায় রেখো। কিন্তু দাদা আমার একটা কনফিউজ আছে এখানে, হ্যাঁ বলো, কি যে কনফিউশন আছে? বলছে এখানে তো সেন্সটা এরকম বোঝাতে চাইছে যে তারা কি প্রেজেন্ট ছিল না, এটা মানে। দেখো এবার একটা কথা বলি না, তোমার কনফিউশনটা কোন জায়গায় হচ্ছে? এই সেন্টেন্সটি যদি নেগেটিভ সেন্টেন্স হতো, খেয়াল করবে আমার কথা, প্রত্যেকেই মন দিয়ে শোনো। এই সেন্টেন্সটা যদি নেগেটিভ হতো তাহলে কি হতো? নেগেটিভ হলে এরকম হতো যে নান অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট। হ্যাঁ কি না বলো দেখি, এটা হতো তো? হ্যাঁ। যদি এটা নেগেটিভ হতো, হ্যাঁ। বেশ বেশ বেশ। এই ভুলভাল জিনিসগুলোকে কিন্তু একদম মাথায় স্টোর করা যাবে না, হ্যাঁ? এই জিনিসগুলোর জন্য এই এত কনফিউশন ক্রিয়েট হয়েছে। শুনে রাখো, এইটাকে যদি কোয়েশ্চেন ট্যাগ আমি করি, ভালো করে বুঝবে, এটাকে কোয়েশ্চেন ট্যাগ করলে আমি এভাবে নান করতে অফ পারি দ্য গার্লস ওয়াজ যে প্রেজেন্ট। নান অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট, কমা দিয়ে লিখতাম ওয়ারেন্ট দে। ওয়াজেন্ট না, ওয়াজেন্ট ও শি, সরি ওয়াজ শি, ওয়াজ ওয়াজ। শি, এমনটা করতাম। আবার এটাকেই আমি অ্যাজ ইট ইজ এটা লিখে এখানে কমা দিয়ে লিখতাম ওয়্যার দে। এখন কথা হলো, সরি, ওয়ার কেন দে। দাদা, কেন দাদা এমনটা করলে? ওয়্যার দে কেন করলে? দেখো, নানকে যখন আমরা বলি নেগেটিভ সেন্টেন্সে, তখন নান সিঙ্গুলার বা প্লুরাল দুটোই হয়, কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? আমাদের ডব্লিউসি নেসফিল্ডের যে গ্রামার বই রয়েছে, হ্যাঁ, তো ওইখানে স্পষ্টত ভাষায় বলা হয়েছে নানকে সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। তাহলে দেখো, নান অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট, এইখানে নান মানে আমি যে কোনো, মানে কেউ নয় এমন বলছি, কেউ নয় এমন মানে সিঙ্গুলার হিসাবে। আবার নান অফ দ্য গার্লস মানে গার্লসদের কেউই তো যায়নি, সে অর্থে টোটাল গার্লস হয়ে গেল না। এই ক্ষেত্রে নান কথাটি সিঙ্গুলার এবং প্লুরাল দুই ক্ষেত্রেই ব্যবহার হতে পারে, এই জন্য এইটার ক্ষেত্রে ওয়াজ শি বা ওয়্যার দে এমনটা হয়, বুঝেছো? কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ওয়ান অফ দ্য গার্লস, ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য টিচার্স, ওয়ান অফ দ্য ইয়ে হলে কিন্তু এই জায়গাটা আমাদের এটা করতে হবে, এটাই সঠিক। হ্যাঁ ভাই, দে কখনো করবে না। এবার বলো, তুমি যেখানে পেয়েছো সেখানে অন্য কোনো ব্যাখ্যা দেওয়া আছে কিনা বলো, তাহলে আমি এটাকে একটু কারেক্ট রেকটিফাই করতে পারবো। না, এই একটাই কোশ্চেন এটা দেওয়া আছে, মানে ওয়ান অফ দিয়ে। হ্যাঁ, তো এখানে মাথায় রাখবা, এখানে ওয়াজেন্ট শি লিখবা, এখানে ওয়ারেন্ট দে লিখবে না, মনে থাকবে? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, ওয়াজেন্ট শি এটা হবে। আর একটা ডাইরেক্ট ওয়ান দিয়েছে, হ্যাঁ, ওয়ানের পরে হ্যাঁ বলো, মানে ওয়ান দিয়ে তো করলাম তো আমি। নাউন। হ্যাঁ বলো না, বলো, তবুও এবার বলো, ডাইরেক্ট নাউন আছে। বলো কি আছে বলো। ওয়ান গার্ল হ্যাজ কল্ড আপ কিরণ। ওয়ান গার্ল, গার্ল এখানে শি ইউজ করবে। হ্যাজ, ওয়ান গার্ল হ্যাজ হ্যাজ কল্ড কল্ড
আর आप কিছু নেই? करण ওয়ান গার্ল হ্যাজ आप কল্ড, करण তাই তো? कॉल्ड आप करण यूपी आप ওয়ান গার্ল হ্যাজ কল্ড, কি বলছে कॉल्ड ভাইয়া? आप আপ দাদা, करण আপ বলছে, আপ। আচ্ছা, কল্ড আপ करण কিরণ। করণ বলছে, যাই হোক কিছু একটা বলছে, কিছু একটা নাম বলছে। আচ্ছা সামথিং, करण करण কিরণ करण হয়তো, हिंदी কিরণ। আচ্ছা ওকে সামথিং একটা গেল। তো এরপরে কমা দিয়ে যেটা করবে, হ্যাঁ, হ্যাজেন্ট শি করবে। ওকে, বলো আর কিছু। আচ্ছা এটা এটা মানে একটু সেন্সটা বুঝিয়ে দেন এখানে মানে সেন্সটা মানে এখানে ওয়ান গার্ল মানে একটি মেয়ের কথা বলা হয়েছে, 1 2 3 4 5 6 যেমন তেমন। এইখানে ওয়ানটা না প্রোনাউন, এখানে ওয়ানটা হচ্ছে নিউমেরিক্যালস, বুঝেছো? এইখানে ওয়ানটা প্রোনাউন ছিল, কারণ গার্লসকে রিপ্রেজেন্ট করছে এই ওয়ান, এই গার্লসদের মধ্যে কেউ একজন, তাই এটা হচ্ছে প্রোনাউন। কেমন ধরনের প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। ওকে, কিন্তু এইখানে ওয়ানটা প্রোনাউন নয়, এখানে ওয়ানটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যালস অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যালস। ওকে, বা নিউমেরালসও বলা হয় এদেরকে। তাহলে ওয়ান গার্ল বা এ গার্লও বলতে পারতে। তো এই যে ওয়ান গার্ল হ্যাজ কল্ড আপ, তো এখানে এ গার্ল বলতে পারতে, একই ব্যাপার হতো। একই ব্যাপার নয়, যদিও সেন্স চেঞ্জ হয়। তো ওয়ান গার্ল মানে একটি মেয়ে, টু গার্লস মানে দে লিখতাম, এখানে টু গার্লস থাকলে দে লিখতাম, হ্যাভ লিখতে, এখানে হ্যাভেন্ট দে লিখতাম। ওকে ভাই, এখানে কোনো কনফিউশন রেখো না, হ্যাঁ। আর ওই ওয়ান অফ থাকলে দে লিখতে হয়, এটা একদম ভুল কথা। যদি এখানে নেগেটিভ হতো তাহলে কিন্তু দে লিখতে হতো, নান অফ দেম ওয়েন্ট দেয়ার, ডিড দে, এমনটা তখন লিখতে হতো, ডিড দে। কারণ কেউই যখন যায়নি তখন সেটা তো টোটাল গ্রুপটাই তো হয়ে গেল না। কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আলাদা ব্যাপার আছে। হ্যাঁ, আরেকবার বলি, ইংরেজি হলো একটা ভাষা ভাই। তো ভাষার প্রয়োগের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে তোমার কথার সেন্সটা ঠিক আছে কিনা। যদি তোমার এখনো কনফিউশন থাকে তাহলে একবার তুমি নিজে ভেবে দেখো, তোমার বাক্যটা ছিল কি, যে ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট। তো এই কথাটাকে তুমি কোয়েশ্চেন ট্যাগ করতে চাচ্ছ। কোয়েশ্চেন ট্যাগ আমরা কেন করি? কোয়েশ্চেন ট্যাগ করি আমরা আমার কথাটাকে জোর দিয়ে বোঝানোর জন্য। ওকে, অর্থাৎ আমি একটা স্টেটমেন্ট দিলাম, সেই স্টেটমেন্টটিকে আরও পোক্ত করার জন্য আমি একটা কোয়েশ্চেন যুক্ত করি। যেমন আমরা কি করি, আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে, এই তুই কাজটা করেছিস, কেউ যদি মনে করো আমাদের সিনিয়রকে একজন জিজ্ঞেস করে, এই তুই কাজটা করেছিস, তখন ওই কাজটা আমরা করেছি কি না করিনি এটা জোর দিয়ে বোঝানোর জন্য পাশের আশেপাশের বন্ধুদেরকে জিজ্ঞেস করি না, এই বল আমি এই কাজটা করেছি, বল তাই না বল, বলি কি না? তো এই যে আমি অন্যকে কনফার্ম করছি, এই বল তাই না বল, এইটাই হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। তাহলে ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট, এই কথাটা নর্মাল স্টেটমেন্ট। এই কথাটাকে এবার এমফাসাইজ করতে হবে যে ওই মেয়েদের মধ্যে একজন সেখানে প্রেজেন্ট ছিল। তাহলে কি লিখতে হবে? তাহলে এখানে বলতে হবে যে কমা দিয়ে দিতে হবে, দিয়ে লিখতে হবে ওয়াজেন্ট শি। এইবার এটা হচ্ছে সঠিক। এইবার তুমি যদি এটাকে এভাবে লেখো তাহলে তুমি নিজেই বলো তো তুমি কি ঠিক লিখছো? ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট, কমা দিয়ে লিখছো ওয়ারেন্ট দে। এইটা যদি তুমি লেখো তাহলে এবার তুমি আমাকে বলো তো, যেখানে তো একটা মেয়ের সেখানে প্রেজেন্ট থাকার কথা ছিল, তারা কি করে সবাই থাকবে? আমায় বলো। সেখানে প্রেজেন্ট তো একটা মেয়ের থাকার কথা, এই মেয়েদের মধ্যে একজন, তাহলে এখানে কি করে দে থাকবে? তাহলে এটা ঠিক নাকি? এটা তো ভুল ভাই। আশা করছি এটা বুঝতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, ছাড়ো। তাহলে আমাদের কোন পর্যন্ত হলো আজকে? এখানে এই পর্যন্ত হলো, এই 17 পর্যন্ত। ঠিক আছে, চলো 17-র পরে আমাদের আর মোটামুটি
আরও 10টা মতন পয়েন্ট থাকবে, 10টা। ওই 10টা পয়েন্টকে কমপ্লিট করে আমরা নেক্সট ওই কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস করব। এটা আমাদের করতে হবে, কারণ পাশাপাশি গ্রামারটাকে যদি না নিয়ে চলি রাইটিংসটা কিন্তু আমাদের সেভাবে আসবে না। আর আজ রাতে আমি তোমাদেরকে মাত্র 2টো ট্রান্সলেশন দেব, দুটো ট্রান্সলেশন। সেই 2টো ট্রান্সলেশনকে তোমাদের কিন্তু করে জমা দিতে হবে। আর একটা কথা শোনো, যে সারপ্রাইজ টেস্টটা আমি নিয়েছিলাম সেই সারপ্রাইজ টেস্টে আজকে না দিলেও হবে, কালকেও দিন টাইম পাবে। যে সারপ্রাইজ টেস্টটা নিয়েছিলাম সেখানে যাদের খাতা আমি পেয়েছিলাম তাদের খাতা দেখেছিলাম, যাদের খাতা আমার এখনও দেখা হয়নি তারা এই ক্লাসের শেষে আরও একবার তাদের লেখাগুলোকে আমাকে একটু পাঠিয়ে দাও। ওকে, আচ্ছা তো সবাই ক্লাসে? যাদের খাতাটা দেখা হয়নি, রিপোর্টটা লিখতে পারিনি। হ্যাঁ, যাদের খাতাটা দেখা হয়নি তারা আরও একবার আমাকে ক্লাসের শেষেই পাঠিয়ে দাও, তাহলে আমি এখনই ওটাকে ডাউনলোড করে নিয়ে ওটাকে দেখে দিচ্ছি। ঠিক আছে, চলো সবাই খুব ভালো থেকো। গুড নাইট স্যার। দেখা হয়নি মানে গুড দেখে আপনি নাইট। সেন্ড করে হ্যাঁ, মানে আমি তোমাদের একটা ওইটা দেখে একটা ভিডিও করে দিয়েছিলাম, ঠিক আছে, এবং ওটা ভিডিও করেই আমি দেব। ঠিক আছে দাদা আপনি বাংলা প্রেসে লিখতে দিয়েছিলেন, ওটা বলেছিলেন যে কি বাংলা কি? এরপর দিন কারেকশন করব। প্রেসি ওই দুটো আরো বাংলা প্রেসই ছিল না, যেটা স্ক্রিনশট নিয়ে নিতে বলেছিলে, বলেছিলে ওটাকে লিখবে কমপ্লিট করা তোমরা। হয়নি না? না না, হয়নি ওটা সেই কারেকশন দিন। ও ঠিক আছে, তাহলে ওটা আমাদের কি উত্তর? প্রেসই শুরু হয়েছিল, তারপর আর হয় বাংলা দিয়ে শুরু হয়েছিল। নোটিশটাও তো স্যার প্রথমটুকু ছিল, তারপরে করতে বলেছিলেন। হ্যাঁ দেখো, এইগুলো হচ্ছে আমাদের যাতে আমি যদি একঘেয়ে গ্রামার করতে থাকি তাহলে বিষয়টা মনোটোনাস হবে না, এই জন্য মাঝে মাঝে 2-1 দিন ওই ক্লাসগুলোকে আমি আনছি। ওকে, যখন সত্যিকারের রিপোর্ট রাইটিং শুরু হবে তখন রিপোর্টটাই কমপ্লিট হবে, যখন প্রেসি রাইটিং শুরু হবে তখন প্রেসিটাই কমপ্লিট হবে। হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি। দাদা এই গ্রামার দাদা, আমি ক্লাস আবার করতে send কতদিন করলাম। লাগবে? আমি আবার গ্রামার ওই ক্লাসে কিসের ক্লাস? মানে এই গ্রামারের মানে ক্লাস শেষ হতে কতদিন লাগবে মানে হ্যাঁ, এটা তোমাদের লেখা যতদিন পারফেক্ট হবে তত, যদি কালকে পারফেক্ট হয়ে যায় কালকেই শেষ হবে, গ্রামার আর করা লাগবে না। ওকে দাদা আমি যখনই আবার তোমাদের সেন্ড কিছু করলাম। লিখতে দিচ্ছি, ভালো করে শোনো, কোনো কিছু লিখতে যখন দিচ্ছি সেইখানে যখন তোমাদের প্রবলেম দেখছি তবে গিয়েই তো এই গ্রামারের টপিকগুলো আনছি। হ্যাঁ দাদা, মানে গ্রামার তো মোটামুটি ধরেন যে একটু একটু হয়ে যাচ্ছে, কিন্তু মানে লিখতে গিয়ে আর মানে গ্রামার গুলো ইউজ করতে পারছি না, এটাই হ্যাঁ, একটা ওটাই সবথেকে বড় ওটাই তো প্রবলেম। শেখার জন্য আমরা এখানে বসেছি ভাই, একটু টাইম তো দিতে হবে না?